পিছন রাখবো না, সবাই প্রয়োজনে কথা বলবো। ওকে, তো আজকে আমরা আমাদের মডেলিং এর প্রথম ধাপে যাব আসলে। তো আমরা গত ক্লাসেতে শুধু অ্যাসেম্বল বা মুভ টুল কিভাবে করতে হয়, কিভাবে রোটেট করতে হয়, কিভাবে স্কেল করতে হয়, কিভাবে পুরো বিষয়টা নেভিগেট করতে হয়, এই বিষয়টা আমরা গত ক্লাসে শিখেছিলাম। কিন্তু আজকে আমরা আমাদের একদম মডেলিং এর পুরো বিষয়টাতে চলে যাব, যে আসলে পুরো বিষয়টা ভাঙলে কি আমরা পাই। যেমন আমরা যে পলিগনাল অবজেক্ট বলতেছি, এগুলো যে পলিগনাল অবজেক্ট বা পলি অবজেক্ট, এগুলো আসলে কি এবং এগুলো ভাঙলে আমরা কি পাবো, এগুলোকে আমরা কিভাবে ম্যানিপুলেট করতে পারবো, এই সবগুলো বিষয় নিয়েই হচ্ছে আজকের ক্লাস। তো আমি খুবই সিম্পল ভাবে আপনাদের বোঝানোর চেষ্টা করব, আপনারা কাইন্ডলি সবাই নোট নেবেন এবং আজকের এই ক্লাসটা যদি ভালোভাবে বুঝেন তাহলে মডেলিং এর যে বেসিক গ্রিপটা সেটা আপনারা ধরতে পারবেন। তো প্রথমে চলে আসতেছে হচ্ছে পলিগোনাল অবজেক্ট। আমরা যে এখান থেকে যে একটা কিউব নিলাম, এই কিউবটা হচ্ছে একটা পলিগোনাল অবজেক্ট। পলিগোনাল অবজেক্ট মানে কি? পলিগোনাল শব্দের শাব্দিক অর্থটা কি আসলে? পলিগোনাল শব্দের শাব্দিক অর্থ হচ্ছে বহুভুজ, অর্থাৎ যে বস্তুর একের অধিক বাহু আছে। যেমন এই কিউবটার একের অধিক বাহু আছে, এর জন্য এটা হচ্ছে পলিগোনাল অবজেক্ট। আমরা জ্যামিতিতে পড়েছিলাম এই ধরনের বিষয়, যে ভুজ মানে হচ্ছে বাহু বা এরকম একটা বিষয় ছিল। তো যখন পলিগোনাল অবজেক্ট বলা হবে তখন আমাদের বুঝতে হবে যে এটার একের অধিক বাহু আছে। এই পুরো বিষয়টা বোঝানোর জন্য আমি হচ্ছে আপনাদের সাথে একটা আর্ট শেয়ার করব ফটোশপে। পুরা হোয়াইট বোর্ডের মতো আর কি আমি ফটোশপটা ব্যবহার করব। কাইন্ডলি একটু সময় দেন, ফটোশপটা আমি ওপেন করি। তো আমি এখানে নতুন একটা ডকুমেন্ট নিচ্ছি। এখানে ফটোশপে বোঝার কিছু নাই, আমি জাস্ট আজকে আপনাদের ক্লাসের টপিকটা বোঝানোর জন্য ফটোশপে হেল্প নিচ্ছি। যে যখন আমি ফটোশপ বোঝাবো যে ক্লাসে, সেটা আলাদা বিষয় হবে। স্যার আমার একটা প্রশ্ন ছিল স্যার। জি, বলেন। স্যার আমাদের এই 3D কোর্সে এটার সাথে কি আমাদের ফটোশপটাও মানে মানে অর্ধেকের এই কাজটা করাই দেওয়া হবে? ফটোশপ ফটোশপের সংশ্লিষ্ট। ক্লাস আছে আপনাদের, ফটোশপের বেসিক ক্লাস আছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ। ওকে, তো এখানে হচ্ছে আমরা পলিগোনাল অবজেক্ট নিয়ে যেহেতু কথা বলতেছি, তো পলিগোনাল অবজেক্টটা আসলে কি সেটাকে আমাদের বুঝতে হবে। একটা পলিগোনাল অবজেক্ট আমি এখানে আঁকবো খুবই সিম্পল ভাবে। তো এটা হচ্ছে একটা কিউব, এটা একটা 3D কিউব আমরা দেখতেছি। তো এইখানে আমি প্রত্যেকটা কর্নারকে মার্ক করে দেব। এটা একটা কর্নার, এটা একটা কর্নার, এটা একটা কর্নার, এটা একটা কর্নার, এটা একটা, এটা একটা, এটা একটা, এন্ড ফাইনালি এটা একটা। এখন এই সম্পূর্ণ বিষয়টাকে যদি আমি ভাঙি, তখন আমরা কি কি পাবো? এখানে পুরো বিষয়টা যদি আমি একটু অ্যানালাইজ করি, এখানে দুইটা ডট মিলে একটা লাইন তৈরি হচ্ছে, চারটা ডট মিলে চারটা লাইন তৈরি হচ্ছে, আবার চারটা লাইন মিলে একটা স্কোয়ার তৈরি হচ্ছে। পুরো বিষয়টা কিন্তু এই তিনটা এলিমেন্ট নিয়ে তৈরি হয়েছে, তাই না? একটু ভালোভাবে যদি আমরা দেখি, এই তিনটা ছাড়া কি আপনার কিছু আছে এখানে? না স্যার। নাই। তো আমরা
এই পলিগনাল অবজেক্টটাকে এটার একটা নাম দিতে পারি। তো এই রেড ডটটাকে আমরা একটা এলিমেন্ট হিসেবে ধরতেছি। তারপর দুইটা ডট মিলে একটা লাইন যখন হবে তখন ওইটার একটা নাম আছে। আবার চারটা ডট মিলে যখন একটা স্কোয়ার হবে এটার আরেকটা নাম আছে। বুঝতেছি সবাই? জি স্যার। আমি এই পুরো বিষয়টাকেই হচ্ছে তিনটা ভাগে ভাগ করলাম। বেসিক্যালি এই তিনটা এলিমেন্টকেই যদি আমি এখানে অ্যাড করি তাহলে কিন্তু এই ধরনের শেপটা আমি বানাতে পারতেছি। তো পুরো বিষয়টা যদি আমি এখন নামকরণের মধ্যে চলে আসি যে কোনটাকে আমরা কি বলতে পারি, এই রেড কালারের ডটটাকে আমরা বলবো হচ্ছে ভার্টেক্স। ওকে, এই লাইনটাকে বলবো হচ্ছে এজ, আর এই স্কোয়ারটাকে বলবো হচ্ছে ফেস। ওকে, তো ডট হচ্ছে ভার্টেক্স, লাইন হচ্ছে এজ, আর স্কোয়ার হচ্ছে কি ফেস। বুঝে আসছে বিষয়টা? আর এই তিনটা বিষয়ের সমন্বয় হচ্ছে কি পলিগনাল অবজেক্ট। ওকে, বুঝতে পেরেছি? এখন আমি যদি এই তিনটা এলিমেন্টকে কোনোভাবে ম্যানিপুলেট করতে পারি তাহলে আমরা এই শেপটা কিন্তু পাল্টাতে পারবো। ফর এক্সাম্পল, এখানে দেখেন এই ডটটা কোনোভাবে যদি আমি এই জায়গায় নিয়ে আসতে পারি, এই জায়গাতে, তাহলে তখন এই শেপটা এদিকে কন্টিনিউ হবে না? বলেন, হবে কি না? জি স্যার। তাহলে আমার এই ফরমেশনটা চেঞ্জ হয়ে গেল না? তখন কি এটা কিউব থাকলো, এদিক দিয়ে একটা কর্নার উপর উঠে গেল না? ঠিক একইভাবে এই ডটটাকে যদি আমি এইখানে নিয়ে আসি তখন এটারও কিন্তু ফরমেশনটা চেঞ্জ হয়ে যাবে। হবে কি হবে না বলেন? জি স্যার। এই সম্পূর্ণ বিষয়টাই হচ্ছে এই তিনটা এলিমেন্টকে ম্যানিপুলেটের মাধ্যমে আমরা কিন্তু কন্ট্রোল করতে পারতেছি। তার মানে আমরা যদি পলিগনাল অবজেক্টের ভার্টেক্স, এজ, ফেস এই তিনটা বিষয়কে ম্যানিপুলেট করতে পারি, আমরা যে কোনো শেপকে আমাদের রূপান্তর করতে আমাদের সুবিধা হবে, বা যে কোনো একটা বেসিক শেপকে অন্য একটা শেপ দিতে আমাদের কিন্তু সুবিধা হবে। তো এখানে আমাদের আরো কিছু বিষয় জানার আছে, ওটাতে আমি একটু পরে আসতেছি। প্রথমত এটা আমরা একটু প্র্যাকটিক্যালি দেখি। তো আমি চলে যাচ্ছি আবার মায়াতে। এখানে আমাদের যে অবজেক্টটা, এই অবজেক্টের ওই এলিমেন্ট গুলা কিন্তু আমরা দেখতে পারতেছি না, বা ওই এলিমেন্টের জায়গায় আসলে এটাকে বলা হচ্ছে কম্পোনেন্ট। কম্পোনেন্ট গুলো আমরা এখানে দেখতে পারতেছি না। তো কম্পোনেন্ট গুলা দেখার জন্য আমাদের কি করতে হবে, অবজেক্টটাকে সিলেক্ট করে, সবাই একটু মনোযোগ দিতে হবে, এখানে অবজেক্টটাকে সিলেক্ট করে মাউসের রাইট মাউস বাটন চেপে ধরে রাখতে হবে। যখন আপনি মাউসের রাইট মাউস বাটন চেপে ধরবেন তখন দেখেন এখানে আপনার একটা হট বক্স আসবে। আমি কিন্তু মাউসের রাইট মাউস বাটন এখনো চেপে ধরে রাখছি, ছাড়িনি। আমি ছেড়ে দিলে এটা চলে যাবে। চেপে ধরে রাখবো তখন এই অপশনটা আসবে। তখন দেখেন এখানে অনেকগুলো মোড আছে, যেমন একটা হচ্ছে অবজেক্ট মোড, যেটা এখন এই অবস্থাতে এই স্টেজে যেটা আপনি পাবেন, যেটাতে আপনি কোনো ধরনের কম্পোনেন্ট দেখতে পারতেছেন না, এটা হচ্ছে অবজেক্ট মোড। এই অবজেক্ট মোড থেকে আপনি যে কোনো মোডে সুইচ হতে পারবেন, যেমন ভার্টেক্স আছে এখানে দেখেন, এজও আছে, আবার ফেসও আছে। আমি যদি ভার্টেক্সে গিয়ে আমার মাউসের রাইট মাউস বাটনটা ছেড়ে দিই, সাথে সাথে দেখেন আমি কিন্তু এখন এই ডট গুলা দেখতে পারতেছি, এই যে দেখছেন, এবং এগুলোকে সিলেক্ট করতে পারতেছি। এবং শুধু সিলেক্ট না, আমি এগুলোকে মুভও করতে পারবো। যেমন আমি ওই ডটটাকে সিলেক্ট করে ওয়াই অ্যাক্সিস এটাকে এভাবে আমি মুভ করলাম। ওকে, করার পর আবার রাইট মাউস বাটন চেপে ধরে এখন আমি আবার অবজেক্ট মোডে আসলাম। এখন দেখেন আমাদের ডিফল্ট কিউবের যে শেপটা ছিল সেই শেপটা কি এখন আর আছে? না স্যার। সেই শেপটা কিন্তু এখন আর নাই, কারণ এখন আমরা আমাদের এই পুরো বিষয়টাকে চেঞ্জ করে ফেলছি। এখন ওই যে রাস্তার পাশে ভাস্কর্যের মতো হয়ে গেছে। তো পুরো বিষয়টা কিন্তু জাস্ট একটা পয়েন্টকে আমরা চেঞ্জ করলাম, আর পুরো শেপটাই কিন্তু আমরা চেঞ্জ করে ফেললাম। এরকম প্রত্যেকটা পার্টে আমরা গিয়ে কাজ করতে পারবো। অর্থাৎ আমি যদি এজ সিলেকশনে আসি তাহলে যে এজ, আমরা এজ ধরতে পারতেছি, দেখেন এই যে লাইনগুলো আমরা এখন ধরতে পারতেছি, এবং এগুলোকে ম্যানিপুলেটও করতে পারতেছি যে কোনো দিকেই। এই যে আবার আমি যদি ফেস সিলেকশনে আসি তখন আমি যে ফেস গুলা, স্কোয়ার গুলাকে ধরতে পারতেছি, দেখছেন এই যে।
যে ফেস গুলাকে ধরে ফেস গুলাকে আমি তখন ম্যানিপুলেট করতে পারবো। এই যে, তো দেখেন এটা কি ছিল, আমি যদি এখন অবজেক্ট মোডে আবার যাই, কি ছিল আর আমরা কি বানিয়ে ফেলেছি। বুঝতে পেরেছি এতটুকু কিভাবে আমরা কম্পোনেন্ট গুলোকে ম্যানিপুলেট করতে পারি। ইয়েস স্যার। সবাই বুঝতে পেরেছি? স্যার আরেকবার একটু বললে ভালো হতো। অবশ্যই। দেখেন আমি এটাকে ডিলিট করে দিচ্ছি, আমি আবারও আরেকটা কিউব নিলাম। তো যখন আমরা ডিফল্ট কোনো অবজেক্টকে নিয়ে আসি, কোনো পলিগনাল অবজেক্ট, সেই পলিগনাল অবজেক্টটা অবজেক্ট মোডে থাকে। এটা হচ্ছে অবজেক্ট মোড। এখানে আমরা কোনো কম্পোনেন্ট সিলেক্ট করতে পারবো না। কোনো ধরনের কম্পোনেন্ট আমি কি এখানে দেখতেছি না। ভার্টেক্স, এজ, ফেজ এখানে কিন্তু নাই। ভার্টেক্সও দেখতেছি না, এজও দেখতেছি না, ফেসও দেখতেছি না। যখন আমি এটাকে সিলেক্ট করে রাইট মাউস বাটনটা চেপে ধরবো, আমার মাউসের রাইট মাউস বাটনটা চেপে ধরবো, তখন আমার কাছে এই অপশনগুলো আসবে। এখানে অনেকগুলো অপশন আছে, এতগুলো দিয়ে ওভারঅল হওয়ার কোনো কারণ নাই। এখানে আপনি আপাতত এই তিনটা জায়গায় ফোকাস করবেন, একটা হচ্ছে এজ, একটা হচ্ছে ভার্টেক্স, একটা হচ্ছে ফেস। অবজেক্ট মোড হচ্ছে ডিফল্ট ভাবে থাকবে। এখান থেকে রাইট মাউস বাটন চেপে ধরে আপনি যে কোনো মোডে সুইচ হতে পারবেন। যেমন আপনি ভার্টেক্সে গিয়ে মাউসটা ছেড়ে দিলে আপনি ভার্টেক্স সিলেকশন মোডে চলে আসলেন। এখানে প্রত্যেকটা পার্টকে বা প্রত্যেকটা পয়েন্টকে আপনি এখন সিলেক্ট করতে পারবেন, বা মাল্টিপল পয়েন্টকে আপনি সিলেক্ট করবেন। একটাকে সিলেক্ট করে শিফট ধরে আরেকটাকে সিলেক্ট করলে দুইটা একসাথে সিলেক্ট হবে। এই যে, ওকে। আবার আপনি যদি এখান থেকে রাইট মাউস বাটন চেপে ধরে এজ সিলেকশন মোডে যান, এই যে এজ সিলেক্ট করতে পারবেন। যে কোনো একটা এজ কে ধরে বা মাল্টিপল এজ কে ধরে আপনি কাজ করতে পারবেন। এই যে, হ্যালো। স্যার আমার একটা প্রশ্ন ছিল স্যার। জি, শুনবো, বলেন। স্যার প্রশ্নটা হচ্ছে এই যে তিনটা যে রেখা দেখা যাচ্ছে স্যার, এই যে অ্যারো যে চিহ্নগুলো, এটার মাঝখানে যে স্যার মানে আপনি গত ক্লাসে শিখাইছিলেন না যে একটাতে যদি আমি স্কোয়ারে যদি আমি চাপ দিই তাহলে হচ্ছে ওইটা ফিক্স হয়ে থাকবে, বাকি বাকি দুইটা হচ্ছে বাকি দুই অ্যাক্সিস চেঞ্জ কাজ করে করবে, যাবে। হ্যাঁ। হ্যাঁ হ্যাঁ, বাকি দুই অ্যাক্সিস কাজ করবে। তো স্যার এইখানে স্যার কি ব্যাপারটা এরকম সেম ভাবে করা যাবে? মানে যখন আপনি ভার্টেক্স ধরে কাজ করবেন তখন, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ, সেম সেম মুভ টুলের কাজ সেমই থাকবে, ওটা চেঞ্জ হবে না। আচ্ছা আচ্ছা, আপনি থ্যাংক যে ইউ স্যার। টুলগুলা শিখেছেন, মুভ টুল, স্কেল টুল, রোটেট টুল, ওগুলা সব এখানে কাজ করবে। আপনি শুধু মুভ না, এখানে আপনি রোটেটও করতে পারবেন, আপনি এখানে স্কেলও করতে পারবেন। যেমন আপনি হচ্ছে এখানে এই যে দুইটা ভার্টেক্স ধরে আপনি স্কেল মোডে আসলেন, তো স্কেল করলে এই যে দেখেন এরা হচ্ছে স্কেল হচ্ছে, বুঝতে পেরেছেন? আবার রোটেটও করতে পারবেন, আপনি ই প্রেস করে রোটেট মোডে এসে এখানে রোটেট করতে পারবেন। এই যে, বুঝতে পেরেছি? তো আপনার নর্মাল যে টুলগুলো ছিল সেগুলো নর্মাল ভাবেই কাজ করবে, শুধু কম্পোনেন্টে আপনি এখন পুরো বিষয়টাকে কাজ করতেছেন, অবজেক্টে না। বুঝতে পেরেছি সবাই? জি স্যার। আর এই মাউস দিয়ে যদি আপনার আনকমফোর্টেবল ফিল হয়, আমাদের কিবোর্ড শর্টকাটও আছে, সেগুলো একটু লিখে নেন। আমরা কিবোর্ড থেকে F8 প্রেস করলে, ফাংশন 8 অর্থাৎ এই যে আমাদের একদম কিবোর্ডের উপরে কিছু বাটন আছে F1 থেকে F12 পর্যন্ত, আপনারা কিবোর্ডটা দেখলেই বুঝবেন। আপনাদের কিবোর্ডে দেখবেন এস্কেপের পরের থেকে শুরু করে F1 থেকে F12 পর্যন্ত 12টা বাটন আছে। এইখানে F8 যদি আপনি প্রেস করেন তাহলে অবজেক্ট মোড থাকবে। F9 প্রেস করলে ভার্টেক্স সিলেকশন মোডে চলে আসবেন। F10 প্রেস করলে এজ সিলেকশন মোডে চলে আসবেন। F11 প্রেস করলে ফেস সিলেকশন মোডে চলে আসবেন। আমি আবারও বলতেছি, F8 হচ্ছে অবজেক্ট মোড, F9 হচ্ছে ভার্টেক্স মোড, F10 হচ্ছে এজ মোড, F11 হচ্ছে ফেস মোড। সবাই লিখেছেন? ইয়েস স্যার। জি স্যার। আমি আরেকবার বলে দিচ্ছি, F8 হচ্ছে অবজেক্ট মোড, F9 হচ্ছে ভার্টেক্স মোড, F10 হচ্ছে এজ মোড, F11 হচ্ছে ফেস মোড। এতটুকু সবাই ক্লিয়ার? জি জি স্যার। স্যার। ওকে। এখন আমরা আবারও হচ্ছে ফটোশপে ব্যাক করব, আমাদের আরো কিছু টার্ম বুঝতে হবে। প্রথমত আমরা যে কাজ করব, কাজ করার সময় আমাদের কি কি ধরনের প্রবলেম ফেস করব আমরা, এবং কি কি ধরনের বিষয়কে আমরা অ্যাভয়েড করব, কি কি ধরনের বিষয়কে আমরা সবসময় প্রায়োরিটি দিব, এই বিষয়গুলো আমাদের জানতে হবে। তো যেহেতু আমরা মডেলিং করব, গুড মডেলারের কিছু বৈশিষ্ট্য থাকে। প্রথম বৈশিষ্ট্য হচ্ছে সে সবসময় টপোলজি মেনটেন করে কাজ করবে। টপোলজি কি, টপোলজি কিভাবে হয়, এগুলো আমরা সামনে আরো জানবো। এখন শুধু জানি টপোলজিকে আমরা দুইটা ভাগে ভাগ করতে পারি, একটা হচ্ছে হাই পলি আর একটা হচ্ছে লো পলি। সবাই লিখে নিই,
একটা হচ্ছে কি হাই পলি, একটা হচ্ছে হাই পলি, আর একটা হচ্ছে লো পলি। ওকে, হাই পলি আর লো পলির মধ্যে পার্থক্য হচ্ছে হাই পলিতে ভার্টেক্স, এজ, ফেজ এগুলোর সংখ্যা বেশি থাকবে, লো পলিতে ভার্টেক্স, এজ, ফেজ এগুলোর সংখ্যা কম থাকবে। যেমন আমি যদি একটা অবজেক্টকে এইভাবে আপনাদের বুঝাই, মনে করেন এগুলো হচ্ছে এজ, ওকে, এটা হচ্ছে একটা এজ, এজের একটা অংশ আমি আপনাকে দেখিয়েছি। এখানে মনে করেন এই জয়েন্ট গুলো হচ্ছে অ্যাকচুয়ালি ভার্টেক্স, বা আমি যদি এগুলো অ্যাকচুয়ালি পয়েন্ট করে দিতে চাই, তাহলে এই যে এই পয়েন্ট গুলো হচ্ছে অ্যাকচুয়ালি ভার্টেক্স। ওকে, এগুলো হচ্ছে ভার্টেক্স। ওকে, এতটুকু ইনাফ। দেন লো পলিতে তাহলে কেমন হবে? লো পলি হচ্ছে এই সেম বিষয়ই কম এজ দিয়ে হবে। ওকে, সেম বিষয়ই কম এজ দিয়ে হবে। এখন আপনি বলেন, আপনি যখন কাজ করবেন কোনটাতে কাজ করতে আপনার জন্য সুবিধা হবে? হাই পলিতে কাজ করতে আপনার জন্য সুবিধা হবে নাকি লো পলিতে কাজ করতে আপনার জন্য সুবিধা হবে? কারণ আমরা জানি কাজ করার জন্য আমাদের ভার্টেক্সকে ম্যানিপুলেট করতে হবে, এজকে ম্যানিপুলেট করতে হবে, শেপটাকে ঠিকভাবে নিয়ে আসার জন্য। তাহলে হাই পলিতে কাজ করতে আপনার জন্য সুবিধা হবে নাকি লো পলিতে কাজ করতে আপনার জন্য সুবিধা হবে? লো পলিতে হবে। হাই পলি। অবশ্যই, অবশ্যই লো পলিতে, হাই পলিতে না। হাই পলিতে যদি আপনি কাজ করতে যান তাহলে আপনার একই সাথে অনেকগুলো ভার্টেক্সকে টেক কেয়ার করতে হবে, অনেকগুলো ভার্টেক্সকে আপনার শেপ ধরে রাখার জন্য ম্যানিপুলেট করার চেষ্টা করতে হবে। কিন্তু লো পলিতে এই বিষয়টা অল্প কিছু ভার্টেক্স দিয়ে কিন্তু আপনার হয়ে যাচ্ছে। আরেকটা বিষয়, আপনি এনি টাইম যে কোনো সময় লো পলিকে হাই পলিতে রূপান্তর করতে পারবেন। ওকে, যে কোনো সময় লো পলিকে হাই পলিতে রূপান্তর করতে পারবেন, কিন্তু হাই পলিকে লো পলিতে করার জন্য আপনার অনেক স্ট্রাগল করতে হবে। বুঝতে পেরেছি? যখন জি। আপনি লো পলিতে কাজ করবেন আপনার কাছে একটা ফ্রিডম আছে, আপনি যে কোনো সময় হাই পলিতে এটাকে শিফট হতে পারবেন। কিন্তু যখন আপনি হাই পলিতে কাজ করবেন তখন লো পলিতে নিয়ে আসতে আপনার অনেক স্ট্রাগল করতে হবে, অনেক সময় ইম্পসিবল হয়ে যায় এই বিষয়টা। তার মানে একজন ভালো আর্টিস্ট সবসময় কি করবে? হাই পলিটাকে মেনটেন করে কাজ করবে, মনে থাকবে, সরি লো পলিটাকে মেনটেন করে কাজ করবে, মনে থাকবে। জি। আচ্ছা, তারপরের যে বিষয়টা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে কি ধরনের টপোলজি হবে। টপোলজি অনেক ধরনের হতে পারে, যেমন আমরা শুরুতেই জেনেছি যে একটা স্কয়ার হয়, যখন আমরা কাজ করি তখন এখানে স্কয়ার হয়, একটা তিনটা বা চারটা ডট মিলে একটা স্কয়ার হয়। এখন ডট যদি একের অধিক হয় তখন কি হবে, তাই না? প্রশ্ন জাগে না আপনাদের মনে? মনে করেন এখানে এমন একটা সিচুয়েশন তৈরি হয়েছে, এমন একটা সিচুয়েশন তৈরি হয়েছে যেখানে হচ্ছে একটা এরকম একটা শেপ হয়েছে। এটা কি শেপ আমরা তো জানি, তাই না? জানি তো নাকি? কে বলতে পারবে? জি। এটা হচ্ছে একটা হেক্সাগোনাল শেপ, হেক্সাগন। তাই না? একটা হেক্সাগোনাল শেপ না এটা? তো এখানে আমরা যদি খেয়াল করি, এখন কিন্তু আমাদের ভার্টেক্স পয়েন্ট কিন্তু 4-এর অধিক, 4-এর অধিক না বলেন? জি। যখন 4টা ছিল তখন এটাকে আমরা স্কয়ার বলতেছিলাম। ইভেন যখন 4টা থাকবে তখন এটাকে আমরা অ্যাকচুয়ালি কি বলবো আমি একটু আপনাদের বলে দিচ্ছি। যখন 4টা থাকবে তখন এটাকে আমরা বলবো হচ্ছে কোয়াড।
যখন এরকম 4টা ডট মিলে একটা ফেস তৈরি হবে, তখন এটা হবে কি? কোয়াড। কোয়াড। যখন এটার মাঝখান দিয়ে আমি একটা দাগ দিব বা কর্নার টু কর্নার আমি যখন কানেক্ট করব, তখন কি হবে? কোয়াডটা 2টা ভাগে ভাগ হয়ে গেল না? জি। তখন এই প্রত্যেকটা হচ্ছে এক একটা ট্রাই। তার মানে যখন 4টা ভার্টেক্স মিলে একটা ফেস তৈরি হবে, সেটাকে কি বলবো আমরা? কোয়াড। কোয়াড। আর যখন 3টা ভার্টেক্স মিলে একটা ফেস তৈরি হবে, তখন এটাকে কি বলবো? ট্রাই। এটাও আমরা জানলাম, এটাও আমরা জানলাম। এখন এই দুইটার মধ্যে আসলে কোনটা আমরা ফলো করব? সব সময় অলওয়েজ একজন গুড টপোলজি হোল্ডার বা একজন ভালো মডেলার কোয়াড মেনটেন করে কাজ করবে। এটা আপনার সবসময় মাথায় রাখতে হবে। কোয়াড মেনটেন করে আমাদের সবসময় কাজ করতে হবে। এটা হচ্ছে মাস্ট। কোয়াড মেনটেন করে কাজ করতে হবে। কিছু কিছু ক্ষেত্রে যদি ট্রাই হয়, সেটা সমস্যা নাই, সেটা ওভারকাম করা পসিবল। কিন্তু অ্যাট এনি কস্ট আমাদের 4-এর অধিক ভার্টেক্স নিয়ে যে ফেজগুলা তৈরি হবে, এগুলোকে বলা হয় অ্যানগন। ওকে? যখন 4-এর অধিক ভার্টেক্স নিয়ে কোনো ফেজ তৈরি হবে, সেগুলোকে কি বলে? অ্যানগন। অ্যানগন। অ্যানগন অলওয়েজ সবসময় আমাদের অ্যাভয়েড করতে হবে। আপনার মডেলিং এ অ্যানগন হচ্ছে শত্রু মনে করতে হবে আপনার। বুঝতে পেরেছি? তাহলে আমরা কি কি জানলাম? প্রথমে আমরা জানলাম স্যার আমাদের, আমার একটা কোশ্চেন ছিল স্যার। জি বলতেছি, আমি একটু রিভাইজ দিচ্ছি, তারপর আমি আপনার কোশ্চেন ওকে দিচ্ছি। ওকে স্যার। তো আমরা প্রথমে কি জানলাম? আমাদের পলিগনাল সিস্টেমের যে টপোলজিটা, এটাকে আমরা 2টা ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে হাই পলি, আর একটা কি? লো পলি। হাই পলিতে আমাদের ভার্টেক্স, এজ, ফেস এগুলোর সংখ্যা বেশি থাকবে, এর জন্য এটা হাই পলি। আর লো পলিতে এগুলোর সংখ্যা কম থাকবে, এর জন্য এগুলো হচ্ছে লো পলি। আমরা সবসময় লো পলি মেনটেন করে কাজ করব, কারণ লো পলি থেকে আমরা যে কোনো সময় হাই পলিতে কনভার্ট করতে পারবো। কিন্তু হাই পলি থেকে লো পলিতে কনভার্ট করতে আমাদের অতটা সহজ পন্থা অবলম্বন করা যাবে না। ওকে, এর জন্য আমরা সবসময় কি করব? লো পলি মেনটেন করে কাজ করব। দেন আমরা জানলাম যখন 4টা ভার্টেক্স মিলে একটা ফেস তৈরি হয়, তখন সেটাকে বলা হয় কোয়াড। যখন 3টা ভার্টেক্স মিলে একটা ফেস তৈরি হয়, তখন সেটাকে বলা হয় ট্রাই। সবসময় একজন ভালো মডেলার কি ফলো করবে? কোয়াড মেনটেন করে কাজ করার জন্য চেষ্টা করবে যতটুকু সম্ভব। ওকে। আর সবসময় অ্যাভয়েড কি করতে হবে? অ্যানগন। অ্যানগন কাকে বলে? যখন 4-এর অধিক ভার্টেক্স নিয়ে কোনো ফেস তৈরি হবে। এখানে আমি 6টা ভার্টেক্স দিয়ে বুঝিয়েছি, এখানে 6টায় যে থাকতে হবে বিষয়টা এরকম না। 4-এর অধিক মানে 4-এর অধিক 100 হতে পারে, 4-এর অধিক 5ও হতে পারে, 4-এর অধিক 7ও হতে পারে। মানে আপনার 4টা ভার্টেক্সের বেশি যত ভার্টেক্স নিয়ে একটা ফেস তৈরি হবে, তখন সেটাকে কি বলবো আমরা? অ্যানগন। আর সবসময় আমাদের মডেলিং এর ক্ষেত্রে এই অ্যানগনটাকে অ্যাভয়েড করতে হবে। ক্লিয়ার সবাই বিষয়টা? জি। এখন প্রশ্ন বলেন, কার কি প্রশ্ন আছে এই বিষয়গুলোতে? স্যার সার্কেল কি অ্যানগনের ভিতরে পড়ে? তাহলে কি? সার্কেল যদি আমাদের ভার্টেক্স গুলো ইনার কানেকশন না থাকে, যেমন ফর এক্সাম্পল এটাকে কিন্তু আমরা চাইলে কোয়াড মেনটেন করে এই শেপে নিয়ে আসতে পারবো। ফর এক্সাম্পল আমি যদি এই কর্নার থেকে এই কর্নারে কানেকশন দিয়ে দিই, আর এই কর্নার থেকে এই কর্নারে কানেকশন দিয়ে দিই, তাহলে কিন্তু আমাদের এক পাশে কোয়াড হয়ে যাচ্ছে, এক পাশে ট্রাই হয়ে যাচ্ছে। আমাদের অ্যানগন কিন্তু আর থাকতেছে না। বুঝতে পেরেছি? তার মানে আমরা কিন্তু মাল্টিপল ভার্টেক্স দিয়েও পুরো বিষয়ের শেপটাকে চেঞ্জ করে রাখতে পারবো। কিন্তু খেয়াল রাখতে হবে মাঝখানে যাতে কোনো ভার্টেক্স এরকম ফাঁকা যাতে না থাকে, যেমন এদের মধ্যে কোনো কানেকশন নাই। যেমন এইখানে কানেকশন আছে, যার কারণে ট্রাই হয়েছে। এখানে কোনো কানেকশন নাই, পুরোটা একটা ফেস, তখন এটা হবে অ্যানগন। বুঝতে পেরেছি? এটা আমরা একটু আচ্ছা, আমরা প্র্যাকটিস। এই এনগনটা যদি আমরা শুধু একটা লাইন টানি, তাহলে তো আমার 2টা কোয়াড হচ্ছে না? যদি মাঝখান একটা দিয়ে শুধু লাইন একটা, টানলে 2টা কোয়াড হবে, জি জি অবশ্যই। সেটা কি মানে 2টা লাইন টানার চেয়ে বেটার না? অবশ্যই বেটার। ওই যে বললাম না, কোয়াড মেনটেন করে কাজ করতে হবে। কোয়াড মেনটেন করার জন্য আপনার যা করতে হয় করবেন। আর অ্যানগনকে সবসময় ফিক্স করতে হবে। এখন এই অ্যানগনকে অ্যাভয়েড করা মানে যে অ্যানগন আপনার ফেস করতে হবে না, বিষয়টা এরকম না।
অনেক সময় আপনার আনএক্সপেক্টেডলি কাজ করার জন্য হলো অ্যানকম তৈরি করতে হবে, কিন্তু পরে ওগুলো আবার আপনার ম্যানুয়ালি ফিক্স করে ফেলতে হবে। বুঝতে পেরেছেন? আমি এখন একটু প্র্যাকটিক্যালি দেখাই পুরো বিষয়টা। যেমন এখন আমাদের প্রত্যেকটা ফেজ একটু কিন্তু মেসেজ কোয়াডে বক্সে আছে, একটু তাই না? দেখেন, জি, কেউ কিছু বললেন? একটু মেসেজ বক্সে একটা মেসেজ দিছে, একটু দেখেন। এটা দেখতে চাচ্ছেন? না স্যার, উনি মেসেজ বক্সে হচ্ছে একটা মেসেজ দিয়েছেন ছবি সহ, এটা একটু দেখতে বলছিলাম। আচ্ছা, ওনার কি দিয়েছেন? লো পলি। মেসেজ বক্সে তো আমি আর কোনো মেসেজ দেখতেছি না। থ্যাংক ইউ স্যার। আচ্ছা, একটা প্রবলেম স্যার, এই প্রবলেমের কারণটা বলবেন? ও আচ্ছা, সরি, ঠিক আছে, আমি এটা বলে দিয়েছিলাম যে বলবো। যাদের এই প্রবলেমটা হচ্ছে তাদের একজনের স্ক্রিন শেয়ার করেন কাইন্ডলি। করতে পারবেন এখন? এই যে এই প্রবলেমটার কথা হচ্ছে উনি বলেছেন, এই যে এই প্রবলেমটা আপনাদের হচ্ছে না অনেকেরই? ক্যান নট ফাইন্ড স্ক্রিপ্ট ফাইল c/user/default/links plugins.js মিসিং। জি স্যার, এটা আমার পিসিতেও হচ্ছে স্যার। আচ্ছা, তো এটার আমি সলিউশন দিচ্ছি। এরকম একটা পিসি আমার সাথে একটু স্ক্রিন শেয়ার করেন, দেখিয়ে দিচ্ছি এটা কিভাবে ফিক্স করবেন। ভাই এরকম প্রবলেম তো আপনি ক্লাসের বাইরে সলভ করতে পারেন। না, গ্রুপে ক্লাসের মেসেজ দিলে তো ভিতরেই আমরা প্রবলেম। এটা ক্লাসের ভিতরের প্রবলেম, সমস্যা নেই, এটা সলভ করতে বেশি সময় লাগবে না। আর অবশ্যই উনি যেটা বলছে এটাও রাইট, এটা আপনারা ইনার কমিউনিকেশন করে এগুলো ফিক্স করতে পারতেন অবভিয়াসলি। সমস্যা নেই, যেহেতু আমি বলেছি আমি ক্লাসে এটা দেখিয়ে দিব, আমি দেখিয়ে দিচ্ছি, সমস্যা নেই। ওকে, শেয়ার করেন যে কেউ, কারণ আমার এখানে এই প্রবলেম নাই। তো আমি বলে দিচ্ছি কিভাবে করবে। ওকে, আচ্ছা, এখন হচ্ছে ডেস্কটপে যান। আপনি আপনার ডেস্কটপে যান, মিনিমাইজ করেন এগুলো সব। এখানে একটা ফাইল ক্রিয়েট করেন, টেক্সট ফাইল। টেক্সট ফাইলটার নাম দিবেন হচ্ছে যে ফাইলটা মিসিং ওই ফাইলের নামে। বুঝতে পেরেছেন আমি কি বলেছি? টেক্সট ফাইলটার নামটা হবে ওই যে যেটা মিসিং বলতেছে। আমি বলে দিচ্ছি, দাঁড়ান স্ক্রিনশটটা দেখে বলতেছি। এই যে স্ক্রিনশটে হচ্ছে plugins.js, এটা তো plugins.js। এখন মনে হয় টেক্সট ফাইল না, এটা তো মনে হয় ফাইল। আচ্ছা আচ্ছা, বলতেছি। ফোল্ডার। এটা তো টেক্সট ফাইলে হবে না, তো .js দেওয়ার দরকার নাই, আপনি জাস্ট প্লাগইনস দিয়ে এটাকে টেক্সট ফাইল হিসেবে বানান। এটা তো আপনি ফোল্ডার বানিয়েছেন, টেক্সট ফাইল বানাতে হবে। সরি, টেক্সট ফাইল বানাতে হবে। এমএস ওয়ার্ড টেক্সট ফাইল। হ্যাঁ হ্যাঁ, টেক্সট ফাইল বানাতে হবে। নিউ ওই যে টেক্সট, এই যে টেক্সট ডকুমেন্ট উইন্ডারের নিচে। হ্যাঁ আচ্ছা, হ্যাঁ, এটাকে আপনি টাইপ করেন প্লাগইনস। ওকে, এখন আপনার এই এক্সটেনশন দেখা যাবে এরকম একটা সিস্টেম তৈরি করতে হবে। আপনি দিস পিসিতে যান, দিস পিসি হিডেন ফাইল ওপেন করার সিস্টেমটা কি করেন, এই যে শো ভিউতে আসেন, এই যে শর্টের পাশে ভিউ, এইখানে শো, নিচে শো একদম নিচে ফাইল এক্সটেনশন, এই যে ফাইল নেম এক্সটেনশন। হ্যাঁ, দেন দেন এটা দেন। হ্যাঁ, এখন আবার ডেস্কটপে যান। এটাকে কাটেন। রুমা, হ্যাঁ হ্যাঁ, কাটেন। এই যে প্লাগইন ডট টিএক্সটি আছে না, এই প্লাগইনস ডট টিএক্সটির জায়গায় জেএস দেন। এটাকে কাটেন। এটা এটা বারবার ওপেন করতেছেন কেন? কাটেন এটা। হ্যাঁ, ওটাকে সিলেক্ট করেন, সিলেক্ট করে F2 প্রেস করেন। F2, ফাংশনের F2, এই যে উপরে যে একটু আগে আমরা বললাম F8 F9, ওখান থেকে F2 প্রেস করেন। হ্যাঁ, এই যে প্লাগইনস এর পরে ডট জেএস, টিএক্সটি থাকবে না, ডট জেএস হবে। টিএক্সটিটাকে উঠিয়ে দিয়ে ডট জেএস দেন শুধু। আর এখানে ডট মানে আপনার দুইটা হয়ে গেছে, একটা ডট কমাবেন। হ্যাঁ, ডট জেএস
শুধু জেএস এস এন্টার দেন। জেএস দেন। হ্যাঁ, হয়ে গেল আপনার এই ফাইল। ডিলিট করে ফেলেন নাকি? হ্যালো, আপনার এই ফাইল কোথায় গেল? আচ্ছা, এই যে আসছে, ওদের এই যে মায়ার এই যে উপরে এই যে চলে এখানে। গেছে। এই যে আসছে মায়ার উপরে। এই ফাইলটাকে কপি করেন। কপি করে আপনার ওই লোকেশনে যেতে হবে। কপি করেন, প্রথমে কন্ট্রোল সি দিয়ে কপি করেন, তারপর আমি যেখানে যেখানে বলবো ওখানে ওখানে যান। আপনি প্রথমে যাবেন হচ্ছে আপনার লোকাল ডিস্কে। কপি করছেন এটাকে কন্ট্রোল সি দিয়ে, কপি করে ডিসপিসিতে যান। লোকাল ডিস্কে ওপেন করেন। হ্যাঁ, এখানে ইউজার্সে যান। ইউজার্সে গিয়ে ডিফল্ট যাবেন। ডিফল্ট এখানে শো হিডেন ফাইল দেখাতে হবে। আচ্ছা, এই যে ভিউতে যান। ভিউ এই যে উপরে ভিউ। হ্যাঁ, শো হিডেন ফাইলস, হিডেন আইটেমস, এই যে একদম নিচেরটা, হ্যাঁ, এই যে ডিফল্ট যান। এখানে লিঙ্কস, এই যে লিঙ্কসে যান। এই ফোল্ডারের মধ্যে আপনার ওই ফাইলটাকে পেস্ট করেন। কন্ট্রোল ভি, কন্টিনিউ। হ্যাঁ, হয়ে গেছে। আর ওইটা আসবে না, আর এই প্রবলেম হবে না। ক্লিয়ার? যাদের যাদের এই প্রবলেম হচ্ছে এই সেম সলিউশন অ্যাপ্লাই করবেন, হয়ে যাবে। ওকে, আমরা এখন ক্লাসে ফিরি। তো এই যে যে বিষয়গুলো আমরা এতক্ষণ বললাম, যে প্রথমে আমাদের টপোলজিকে দুইটা ভাগে ভাগ করার বিষয়, লো পলি হাই পলি। আমরা লো পলি মেনটেন করব। তারপর আমাদের যখন টপোলজি তৈরি করব তখন কিছু বিষয় আসবে, যেমন 4টা ভার্টেক্স মিলে যখন একটা ফেস তৈরি হবে সেটা হবে কোয়াড। আর যখন 3টা ভার্টেক্স মিলে একটা ফেস তৈরি হবে সেটা হবে ট্রাই। আর যখন 4-এর অধিক কোনো ভার্টেক্স নিয়ে কোনো ফেস তৈরি হবে সেটা হবে কি, অ্যানগন। তো এখানে আমরা সবসময় কোয়াডটাকে মেনটেন করে চলবো, আর অ্যাভয়েড করবো কোনটাকে, অ্যানগনকে। ক্লিয়ার? এতটুকু ক্লিয়ার সবাই? ইয়েস স্যার। জি জি। ওকে, এখন আমরা এই পুরো বিষয়টা প্র্যাকটিক্যালি দেখি। তো আমাদের এইখানে প্রত্যেকটা বিষয় আমরা দেখতেছি হচ্ছে কোয়াড মেনটেন করে করা আছে। আমি এটাকে সাইডে রাখতেছি। আমি এখানে একটা সিলিন্ডার নিয়ে আসলাম। সিলিন্ডারে দেখেন উপরে এগুলো কিন্তু ট্রাই। এই যে আমরা যদি ভার্টেক্স সিলেকশনে আসি, দেখেন এই যে 3টা ভার্টেক্স মিলে একটা ফেস তৈরি হয়েছে না এখানে, এই যে এটা কিন্তু একটা ট্রাই। আবার এইখানে এগুলো হচ্ছে কোয়াড। আবার আমি মনে করেন একটা প্লেন নিলাম, এই যে প্লেন। এই প্লেনের এই সিলেকশনে এসে আমি এখান থেকে এই 4টা এজকে ডিলিট করতেছি। এই 4টা এজকে ডিলিট করবো। তো এজ ডিলিট করার জন্য সিলেক্ট করে কন্ট্রোল ডিলিট বাটনে প্রেস করলে এজ ডিলিট হয়ে যাবে ভার্টেক্স সহকারে। এখন দেখেন আমার যে বিষয়টা আমি একটু আগে আপনাদের বললাম, যে যখন 4-এর অধিক ভার্টেক্স নিয়ে কোনো ফেস তৈরি হবে সেটা হবে কি, অ্যানগন। তো এখন এইখানে আমাদের এই ফেসটা, এই যে এই ফেসটা আছে, এই ফেসটা কয়টা ভার্টেক্স নিয়ে তৈরি হয়েছে আমরা একটু গুনি। 1টা, 2টা, 3টা, 4টা, 5টা, 6টা, 7টা, 8টা। ওকে, 8টা ভার্টেক্স নিয়ে কিন্তু এখানে একটা ফেস তৈরি হয়েছে, এখানে মাল্টিপল ফেস না। এখানে যেমন প্রত্যেকটা ফেসকে আমরা ইন্ডিভিজুয়ালি সিলেক্ট করতে পারতেছি, এটা কিন্তু পুরোটাই একটা ফেস। অর্থাৎ এইখানে এই ঘর, এই ঘর, এই ঘর, এই ঘর ওই যে এক্সেলের মতো মার্জ হয়ে গেছে। বুঝতে পেরেছি? তো সেক্ষেত্রে আমাদের এটা কি একটা বলেন, এটা একটা কি, অ্যানগন। তো এটাকে আমাদের সবসময় অ্যাভয়েড করে চলতে হবে, বা এটাকে ফিক্স করতে হবে। এটাকে ফিক্স কিভাবে করতে হয়, কোন টুলের মাধ্যমে আমরা ফিক্স করবো, এগুলো আমরা জানবো সামনের ক্লাসগুলোতে। এখন আমি ওইদিকে যাচ্ছি না। তো এখন আমরা আসি যে এই ভার্টেক্স ম্যানিপুলেট করে আমরা কি কি করতে পারি।
প্রথমত আমরা এখানে একটা সিলিন্ডার নিলাম, এই সিলিন্ডারটা থেকে আমরা একটা বোতল বানাবো। আমি খুবই সিম্পল ভাবে আজকের ক্লাসটা বোঝাচ্ছি। যারা বুঝবেন না কাইন্ডলি সাথে সাথে আমাকে বলবেন বা হ্যান্ড রেজ করবেন, আমি ওই পার্টটা আবার বোঝাবো। এই বেসিক গুলা যদি আপনারা ভালোভাবে গ্রিপ করতে না পারেন, তাহলে সামনে গিয়ে কিন্তু আপনাদের স্ট্রাগল হবে। অবশ্যই এই পার্টগুলোকে সঠিকভাবে বুঝতে হবে। তো এখানে যখনই আমরা কোনো অবজেক্ট নিয়ে আসব, এখানে কিন্তু আমাদের লিমিটেড এজ এর একটা সিস্টেম আছে, অর্থাৎ এখানে আমরা কোনো এজ বাড়াতে পারতেছি না বা কমাতে পারতেছি না। দেখেন, যখনই আপনি কোনো শেপকে ম্যানিপুলেট করতে চাবেন, তখন কিন্তু আপনার এক্সট্রা কিছু এজের প্রয়োজন হবে। ফর এক্সাম্পল, আমি এখানে মনে করেন একটা সিলিন্ডারকেই হচ্ছে এক্সাম্পল স্বরূপ দেখাচ্ছি। মনে করেন এটা হচ্ছে একটা সিলিন্ডার। ওকে, এটা হচ্ছে একটা সিলিন্ডার। আমার আঁকা আঁকিতে আপনারা মন খারাপ করবেন না, খুবই বাজে আমি জানি, জাস্ট আপনাদের বোঝানোর জন্য। তো এখানে এই সিলিন্ডারটাকে যদি আমি ম্যানিপুলেট করতে চাই, এই উপরের অংশটাকে, এই অংশটাকে যদি আমি কাইন্ডলি সাইড নয়েজ বন্ধ করি প্লিজ, মাউথ পিস অফ রাখি সবাই। আমি যদি এই উপরের অংশটাকে ছোট করে দিই আর নিচের অংশটা যেমন আছে ওরকমই যদি থাকে, তাহলে আমার শেপটা চেঞ্জ হয়ে গেল না? হলো কি হলো না বলেন? জি জি স্যার, তার মানে জি আমি একটা স্যার। সিলিন্ডার থেকে একটা ফানেলের মতো শেপে কিন্তু চলে আসলাম। এখন এই ফানেলের মতো শেপটাকে যদি আমি বোতলে রূপান্তর করতে চাই, তাহলে আমার এখানে আরো এক্সট্রা কিছু এজ লাগবে না, যেটাকে আমি এই দিক দিয়ে ছোট করতে পারবো। যেমন এটাকে যদি আমি আরো ছোট করি, তখন এই যে এরকম একটা শেপে চলে আসবে না? আবার যদি এদিক দিয়ে আরো ছোট করতে পারি, তাহলে ইভেনচুয়ালি আমি এরকম একটা শেপ পাবো না বলেন? তো সেই বিষয়টাই আমরা হচ্ছে এখানে করব। যখন আমরা কোনো অবজেক্ট নিব, সেই অবজেক্টটাকে কোনো ধরনের চেঞ্জ করা ছাড়া কিবোর্ড থেকে টি প্রেস করব। কিবোর্ড থেকে টি প্রেস করলে এই বক্সটা আমাদের সামনে আসবে। এই বক্সটার নাম হচ্ছে ম্যানিপুলেটর বক্স। কি বক্স? ম্যানিপুলেটর বক্স। ম্যানিপুলেটর বক্স। এই ম্যানিপুলেটর বক্সে কি কি আছে আমরা একটু দেখি। এটা যে কোনো অবজেক্টই আপনি নেন না কেন, সেই অবজেক্টের সাথে সাথে এটা আসবে। একবার টি প্রেস করলে বারবার করতে হবে না, এখন থেকে প্রতিবারই আসবে। যেমন আমি এখন একটা কিউব নিলেও এটা আসবে, আমি যদি এখন একটা স্ফিয়ার নিই তাও আসবে, আমি যদি একটা কোণ নেই তাও আসবে। তো আমি একটা সিলিন্ডার নিচ্ছি, সিলিন্ডারের যে বিষয়গুলো এখানে চলে আসছে। প্রথমে এখানে রেডিয়াস আছে। রেডিয়াস হচ্ছে আমাদের সিলিন্ডারের রেডিয়াসটা কতটুকু হবে। তো এই রেডিয়াস বলেন, হাইট বলেন, এই ভ্যালুগুলোকে স্মুথলি যদি আপনি নাড়াচাড়া করতে চান, তাহলে কিবোর্ড থেকে শিফট চেপে ধরবেন, কন্ট্রোল শিফট চেপে ধরবেন, শুধু শিফট না, কন্ট্রোল শিফট চেপে ধরবেন। তারপর এটাকে যদি আপনি ড্র্যাগ করেন এভাবে লেফটে রাইটে, তাহলে দেখবেন আপনার রেডিয়াসটা কমতেছে বা বাড়তেছে। এই যে, ওকে। আর যদি এখানে আপনি হাইটটাকে স্লাইড করেন, তাহলে দেখবেন হাইটটা বাড়তেছে বা কমতেছে। এটা স্কেলের সাথে গুলিয়ে ফেললে হবে না। এই পুরো বিষয়টা আপনার স্কেলের মধ্যে কিন্তু কোনো ইফেক্ট ফেলতেছে না। ওকে, এটা অ্যাকচুয়ালি আপনার ইনপুটের মধ্যে আসতেছে, অর্থাৎ আপনি যে অবজেক্টটা নিয়েছেন, এই ইনপুটের যে সাইজ, সেই সাইজের মধ্যে আপনি এটা পাবেন। অর্থাৎ এটার রেডিয়াস, এটার হাইট, এটা হচ্ছে আপনি ইন্ডিভিজুয়ালি আলাদা আলাদা ভাবে পাচ্ছেন। এটা স্কেলের মধ্যে কোনো ইফেক্ট হবে না। যখন আপনি স্কেল টুল অ্যাক্টিভেট করে স্কেল দিবেন, তখন স্কেল টুলের মধ্যে আপনি ভ্যালুগুলো পাবেন, অন্যথায় পাবেন না। আচ্ছা, তো এখানে রেডিয়াসটাকে মনে করেন আমি একটু বোতলের মতো একটা শেপে দিলাম, হাইটটাকে আমি বোতলের মতো একটু লম্বা করে দিলাম। দেন এখানে আরো কিছু অপশন আছে আমাদের, যেমন হচ্ছে সাবডিভিশন অ্যাক্সিস, আর একটা হচ্ছে সাবডিভিশন হাইট। সাবডিভিশন অ্যাক্সিস হচ্ছে এই অবজেক্টটাকে যদি আমি এখন মনে করেন এখানে সারাউন্ডিং এ 20টা করে ভার্টেক্স আছে, যেটা আমি এখানে দেখতেছি। আমি যদি এখানে কমানো শুরু করি, তাহলে দেখবেন এটা ধীরে ধীরে যে লো পলি হচ্ছে, দেখছেন? এই যে লো পলি হতে হতে একদম একটা পর্যায়ে শুধু 3টা দিয়ে একটা সিলিন্ডারের যে কর্নার গুলা চলে আসবে। এরকম আপনি যখন এটাকে আরো বাড়াবেন, এটা যত বাড়াবেন, যেমন 50 দিলে এটা আরো বেশি স্মুথ হবে। ডিফল্ট ভাবে 20 দেওয়া থাকে। তো লো পলিতে যেহেতু আমরা কাজ করতে চাচ্ছি, তো আমি সব সময় রেকমেন্ড করবো এটাকে 12 দিবেন। ওকে, 12 দিলে এটা একটা ডিসেন্ট লো পলি, এবং এটাকে আমরা ভালোভাবে কাজ করতে পারবো এটা নিয়ে। তারপর এখানে হাইটের সাবডিভিশন,
সাবডিভিশনটা কি? সাবডিভিশন হচ্ছে, মনে করেন আপনার একটা রুম আছে, ওই রুমের মাঝখান দিয়ে আপনি একটা পার্টিশন দিয়েছেন। তো পার্টিশন দেওয়ার ফলে রুমটা কয়টা ভাগে ভাগ হলো? দুইটা। দুইটা ভাগে। দুইটা ভাগে ভাগ হচ্ছে। হ্যাঁ, তার মানে এই পুরোটা যদি আমার একটা রুম হয়, তার মানে সাবডিভিশন এখন একটা দেয়া। তো আমি যদি এখানে 2 দেই, তাহলে দেখেন আমাদের মাঝে একটা এজ চলে আসছে। এরকম আমি যখন এখানে বাড়াবো, তখন এখানে এজের সংখ্যা বাড়তে থাকবে লম্বাগুলাতে। বুঝতে পেরেছি? হাইটের এই জায়গাগুলোতে। তারপর ক্যাপসের এখানে এখানে যদি আপনি এজ বাড়াতে চান, সেটাও আপনি বাড়াতে পারবেন। তো এটা আমাদের দরকার নাই, এটা 1-ই থাকুক। আর রাউন্ড ক্যাপ যদি করেন, তাহলে যে উপরে ফ্ল্যাট যেটা আছে, এই ফ্ল্যাট থাকবে না, এটা হচ্ছে ক্যাপসুলের মতো হয়ে যাবে। এই যে এরকম হয়ে যাবে পুরো বিষয়টা। তো এগুলো আমাদের দরকার নাই, এগুলোকে আমি অফ রাখতেছি। যেহেতু আমরা বোতল বানাবো, তো এখানে 0 দিলে এখানে অ্যানগন তৈরি হচ্ছে, তো এটা 1 দিচ্ছি, যাতে এখানে ট্রাই থাকে। ট্রাই থাকলে আমাদের সমস্যা নাই, অ্যানগন থাকলে বেশি সমস্যা। তো এইটা হচ্ছে আমাদের বেস মডেল। এটাকে এখন আমরা ম্যানিপুলেট করে একটা বোতলের শেপ দিব। এতটুকু সবাই ক্লিয়ার? Yes, sir. জি স্যার। জি স্যার। ওকে, ঠিক আছে। এখন আমরা হচ্ছে ফ্রন্ট ভিউতে চলে যাব। নৃপেন মল্লিক সাহেব, আপনার কোনো প্রশ্ন আছে? জি জি, আমার এইখানে আপনার যে ম্যানিপুলেটিভ বক্সটা, এইখানে আপনার ওই যে রাউন্ড ক্যাপটা নাই এখানে। রাউন্ড ক্যাপটা না থাকলে এই যে এই 3 ডটে গিয়ে এটাকে অন করে দিলেই হবে। এই যে এখানে আসলে এই যে রাউন্ড ক্যাপটা অন করে দিলেই হবে। জি স্যার, জি স্যার, ক্লিয়ার। ওকে, আচ্ছা, এটা তো মেজর কিছু না, এটা যে কোনো সময় আপনি করতে পারবেন। তা আমি ফ্রন্ট ভিউতে যাচ্ছি। ফ্রন্ট ভিউতে গিয়ে প্রথমে আমি আমাদের অবজেক্টটাকে ফ্লোরের উপরে উঠাচ্ছি। ওকে, দেন আমি ভার্টেক্স সিলেকশন মোডে যাব। গিয়ে আমি একে একে এটার শেপটাকে চেঞ্জ করা শুরু করব। প্রথমে আমি উপরের এই ভার্টেক্স গুলাকে ধরলাম। ধরে আমি স্কেল টুলে যাব। স্কেল টুলে গিয়ে আমি এদের মাঝখান থেকে, একদম মাঝখান থেকে স্কেল করতেছি। মাঝখান থেকে স্কেল করে তারপর আমি এটাকে এভাবে লম্বা করে দিলাম। অর্থাৎ 3টা অ্যাক্সিসে একসাথে স্কেল করে তারপর আমি লম্বা লম্বি ভাবে স্কেল করলাম। সাথে সাথে কি হলো দেখেন, আমি বোতলের একটা শেপ পেয়ে গেলাম না অটোমেটিকলি? দেখছেন? আবার জি স্যার। স্যার এখানে এইটা আরেকটা একটু দেখাবেন? জি জি অবশ্যই, এই যে দেখেন, আপনি যদি মানে এটা আপনি লো- সেট করলেন কেমন করে সেটা বলতেছি। হ্যাঁ, আমি দেখাচ্ছি, আবার দেখাচ্ছি। লো পলিতে যখন কাজ করবেন তখন আপনার জন্য এগুলা অনেক ইজি হবে। যেমন আচ্ছা, এটা আপনি, এটা কি সামনের সারফেস ধরলে পিছনের সারফেসও সিলেক্ট হয়? ভার্টেক্স হ্যাঁ দিয়ে? হ্যাঁ সিলেক্ট হবে, জি জি সিলেক্ট হবে। এটা মায়াতে এটা সিলেক্ট হবে। এটা কখন সিলেক্ট হবে না আমি একটু বলে দিচ্ছি। এই যে মডেলিং টুলকিটে এখানে দেখবেন আপনার এই যে ক্যামেরা বেস সিলেকশন, এটা অফ আছে। যখন এটা অন থাকবে তখন হবে না, অফ থাকলে হবে। ওকে, এটা আচ্ছা, সবসময় অফ সেম। রাখবেন, তাহলেই হবে। এই যে ক্যামেরা বেস সিলেকশন যেটা, এটা ওকে। তো এখন আমি ড্র্যাগ করে সিলেক্ট করলে দেখতেছি যে আমার সামনে পেছনে সব জায়গা দিয়ে এটা সিলেক্ট হচ্ছে। এখন আপনি স্কেল করার সময় যদি কোনো একটা সিঙ্গেল অ্যাক্সিস ধরে স্কেল করেন, তাহলে ফ্রন্ট ভিউ থেকে এটা সুন্দর লাগলেও সাইড থেকে কিন্তু এটা চ্যাপ্টা হয়ে যাবে। এই যে, তাই না? কারণ এটা সিলিন্ড্রিক্যাল অবজেক্ট। তো সিলিন্ড্রিক্যাল অবজেক্টকে স্কেল করার নিয়ম হচ্ছে আপনার একদম সেন্টারের কিউবটা ধরে সব দিকে সমানভাবে স্কেল করা। ওকে, তো এই বিষয়টাই আমি হচ্ছে করেছি। যদি আপনি এটা ভেঙে ভেঙে করতে চান, তাহলে যে পার্ট বাই পার্ট আপনার এভাবে করে এভাবে করে করে এভাবে মিলাতে হবে। তো এখানে যে সোজা থাকার একটা বিষয় আছে, এটা মেনটেন করাটা একটু টাফ হয়ে যাবে। যার কারণে আমি কি করেছি, এক এক ড্র্যাগ করে উপরের 4 সারির ভার্টেক্স গুলাকে ধরে ফেলেছি। তারপর সেন্টারের কিউবটা ধরে পুশ করলাম, পুশ করে এটাকে যে ছোট করে ফেললাম। তারপর এদের লম্বালম্বির যে বিষয়টা, সেটাকে বানানোর জন্য ওয়াই অ্যাক্সিসে আবার এদেরকে এভাবে আমি স্কেল করলাম। এই যে, বুঝতে পেরেছি? তারপর আমি এগুলোকে একটু রাউন্ড করে দিচ্ছি, এগুলোকে একটু সুন্দর করে একটা শেপের মধ্যে নিয়ে আসতেছি। এই যে, আমি চাইলে এটাকে আরেকটু উপরে উঠাতে পারি। অ্যান্ড আমরা আরেকটা সিলিন্ডার নিতে পারি। এই সিলিন্ডারটাকেও টি প্রেস করে আমি এটাকে লো পলি করে দিচ্ছি 12। অ্যান্ড এটাকেও উপরে উঠাচ্ছি। আর ছোট করতেছি। এটা হচ্ছে ছিপি।
এই বুঝতে পারলাম বিষয়টা। এই হচ্ছে বিষয়। এখন আমাদের এই বিষয়টা দেখেন, একটু লো পলি হওয়ার কারণে বোতলের যে স্মুথ লুকটা সেটা কিন্তু আসতেছে না, তাই না? তো আমাদের মায়াতে একটা স্পেশাল সিস্টেম আছে, আমরা যে কোনো সময় যে কোনো মোড থেকে স্মুথ প্রিভিউ দেখতে পারবো। সেটা দেখার জন্য আমাদের একটা মোড আছে যেটাকে স্মুথ মোড বলে। তো আমরা আমাদের অবজেক্টকে সিলেক্ট করে কিবোর্ড থেকে যদি 3 প্রেস করি, কিবোর্ড থেকে কি প্রেস করব? 3। 3 প্রেস করলে অটোমেটিক আমাদের অবজেক্টটা স্মুথ মোডে চলে যাবে। এটা হচ্ছে 1 প্রেস করলে আমাদের লো পলি ভার্সনটা আমরা দেখতে পারবো, 3 প্রেস করলে আমরা স্মুথ মোডটা দেখতে পারবো। স্মুথ মোডটা আসলে কি করতেছে, এখানে কিন্তু এটাকে হাই পলি করে ফেলতেছে, বিষয়টা কিন্তু এরকম না। এটা একটা প্রিভিউ দেখাচ্ছে যে হাই পলি করার পর আপনার অবজেক্টটা দেখতে কেমন হবে। বুঝতে পেরেছি? তো এটা খুবই হ্যান্ডি একটা বিষয়, এর জন্য আমরা হচ্ছে লো পলিতে কাজ করে শান্তি পাই আসলে। যখন আমরা 1 প্রেস করতেছি তখন আমরা লো পলির অবজেক্টটা দেখতেছি। এখানে আমরা আমাদের ভিউপোর্ট টুলস থেকে ওয়্যার ফ্রেমটা অন করে দিতে পারবো। এই যে ওয়্যার ফ্রেম, এটা অন করলে তাহলে আমরা এজ গুলাকে দেখতে পারবো যে এজটা কত সুন্দরভাবে কোয়াড মেনটেন করে ডিস্ট্রিবিউট হয়েছে। আর যখন এটাকে সিলেক্ট করে কিবোর্ড থেকে 3 প্রেস করব, তখন পুরো বিষয়টা কি হবে, একটা স্মুথ একটা লুক দিবে। এবং এই বর্ডার গুলাকে, যেমন ফর এক্সাম্পল এখানে বোতলের যে বর্ডারটা, তারপরে নিচের যে বর্ডারটা, তারপরে এখানে আমরা এগুলোকে যদি একটু স্মুথ করতে চাই তাহলে আমরা ফ্রন্ট ভিউতে যাব, আবারও গিয়ে এজ সিলেকশন মোডে আসবো। দেন এই এজটাকে ডবল ক্লিক করলে পুরো লুকটা সিলেক্ট হয়ে যাবে। দেন এটাকে একটু নিচের দিকে এভাবে টানবো, তাহলে দেখবো আমাদের এটা একটু হার্ড হয়ে গেছে। ঠিক একইভাবে এখানেও এই সিলেকশনে আসবো, এটাকে একটু নিচের দিকে এভাবে টানবো, এটাকে একটু উপরের দিকে এইভাবে টানবো। এই যে পুরো বিষয়টা এখানেও একটা হার্ড লাইন তৈরি করে ফেলেছে। বুঝতে পেরেছি? সবাইকে এতটুকু বুঝেছি? স্যার হার্ড লাইনের ব্যাপারটা বুঝি নাই স্যার। আচ্ছা, হার্ড লাইনের ব্যাপারটা আমি আরেকবার বুঝাচ্ছি। আমি এটা আন্ডু করতেছি, দেখেন এই সম্পূর্ণ বিষয়টাকে আমি সাইডে রাখতেছি, তবে আপনারা অন্য একটা অবজেক্ট দিয়ে আই থিঙ্ক বেটার বুঝবেন এটা। তো আমি এখানে একটা কিউব দিলাম। তো এই কিউবটা যখন আমি 1 প্রেস করা অবস্থাতে দেখতেছি, বা ডিফল্ট মোড যেটা, সেটা হচ্ছে আমাদের লো পলি মোড বা হার্ড মোড বলতে পারেন। 3 প্রেস করলে এটা একটা বল হয়ে যাচ্ছে। আচ্ছা, এটা বল হওয়ার কারণ কি? যখন আমরা 1 প্রেস করতেছি এটা তো কিউব থাকতেছে, 3 প্রেস করলে এটা বল হয়ে যাচ্ছে কেন? কারণ একটা কিউবকে আপনি যখন হাই পলি করবেন, আমি এটা জাস্ট আপনাদের বোঝানোর জন্য হাই পলি করতেছি এখানে। এই যে এটা হচ্ছে হাই পলি করার বাটন। এটা যতবার আমি হাই পলি করতেছি দেখেন ইভেনচুয়ালি এটা কি হচ্ছে, একটা বল হয়ে যাচ্ছে না? বলেন হচ্ছে কিনা? জি স্যার। তো তো জি কিউবটা স্যার। আমাকে কি দেখাচ্ছে, 3 প্রেস করলে ওই স্মুথ প্রিভিউটা যেটা হবে, বা আমাদের ওই স্মুথটা দেওয়ার পর যে প্রিভিউটা দেখবো আমরা, সেটা আমরা এখানে দেখতেছি। কিন্তু যখন আপনি এই পুরা বিষয়টাকে একটু কন্ট্রোল করবেন, যেমন আপনি আপনার এই কিউবের উইতে কিছু এজ দিচ্ছেন, যেমন এখানে আমি 2টা এজ দিলাম, দেখেন এটা শেপটা কিন্তু এখন বলের থেকে চেঞ্জ হচ্ছে। আবার এইখানে হাইটের 2টা শেপ দিলাম, এজ দিলাম, এই যে দেখেন কিউবের শেপটা কিন্তু ফিরে আসতেছে। ডেপথের 2টা এজ দিলাম, তাহলে দেখেন এখন কিন্তু একটা হার্ড কিউব থেকে আমরা একটা সফট কিউবে চলে আসছি, এখন কিন্তু আর বলের দিকে যাচ্ছি না। তো বেসিক্যালি কি হচ্ছে এখানে, এই কর্নার গুলা আপনার এই এজ গুলার কারণে সাপোর্ট পাচ্ছে। যেমন এই এজ গুলা, যদি আমি এজ সিলেকশন মোডে এসে এই 2টা এজকে, যেমন এটাকে আমি একটু দূরে সরাই, আবার এটাকে একটু নিচে নামাই, তাহলে এই কর্নার 2টা কিন্তু আগে যেমন সাপোর্ট পাচ্ছিল ওরকম সাপোর্ট পাচ্ছে না। যার কারণে এটা আরো গোল একটা রাউন্ড সেকশনে চলে যাচ্ছে। যখন আপনি সাপোর্ট গুলা একটু কাছাকাছি রাখবেন, এই যে একটু কাছাকাছি রাখবেন, তখন দেখেন কর্নার গুলা কিন্তু একটু সংকুচন হচ্ছে, একটা কর্নার তৈরি হচ্ছে অ্যাকচুয়ালি। তখন কিন্তু এখানে ওদের মুভ করার মতো বেশি রুম নাই, কারণ আপনি রুমগুলা এদিক দিয়ে কনজাস্টেড করে দিছেন। এদিক দিয়ে এজ এর বেড়াটা দিয়ে দিছেন, এদিক দিয়ে এজ এর বেড়াটা দিয়ে দিছেন। যার কারণে এইখানে ও এখন মুভ করার জন্য বা ছড়িয়ে যাওয়ার জন্য রুম কম পাচ্ছে, প্রসারিত কম হচ্ছে। বুঝতে পেরেছি? তো 1 প্রেস করে আমরা দেখবো আমাদের আপাতত দৃষ্টিতে সবকিছু ঠিকই আছে, কিন্তু 3 প্রেস করলে আমরা বুঝতে পারবো যে আসলে সফট বা হার্ড কোন অংশটা আমাদের হচ্ছে। এটা হচ্ছে একটা মাধ্যম।
হার্ড এজগুলোকে হার্ড করার আরেকটা মাধ্যম আছে, যেটা আমি এখন দেখাবো আপনাদের। তো আমি এটাকে 0 আচ্ছা, অবস্থাতে এজের নিয়ে মধ্যে যাই। কি ডাবল ক্লিক করলে ওই পাশের পুরো এজটা সিলেক্ট হচ্ছে? জি জি, এই যে এই সিলেকশনে যদি লুপ সিলেক্ট করতে চান, ডবল ক্লিক করলে এই সম্পূর্ণ লুপটা সিলেক্ট হবে। ভার্টেক্সের ক্ষেত্রে যদি একটা ভার্টেক্সে ডবল ক্লিক করেন, পুরো মডেলে যত ভার্টেক্স আছে সব সিলেক্ট হবে। কিন্তু যদি ভার্টেক্সের লুপ সিলেক্ট করতে চান, তা একটাকে সিলেক্ট করে শিফট ধরে পাশেরটাতে ডবল ক্লিক করলে ওটা লুপটা সিলেক্ট হবে। এই যে শিফট ধরে পাশেরটাতে ক্লিক করলে ওটা লুপটা সিলেক্ট হবে। ফেসের ক্ষেত্রেও এজের মতো সেম, একটাকে সিলেক্ট করে পাশেরটাতে ডবল ক্লিক করলে পুরো লুপটা সিলেক্ট হবে, কিন্তু একটাতে ডবল ক্লিক করলে সম্পূর্ণ ফেসটা সিলেক্ট হয়ে যাবে। আমি আবারও বলতেছি, স্লো করে বলতেছি এবার। প্রথমে এজ সিলেকশনে আসি আমরা। নর্মালি আমরা একটা এজ কেস ক্লিক করলে একটা এজ সিলেক্ট হবে। মাল্টিপল এজ সিলেক্ট করার জন্য, মাল্টিপল সিলেকশন করার জন্য আমরা শিফট ব্যবহার করতে পারি, যে এভাবে শিফট। আচ্ছা, এজ ভার্টেক্স সিলেক্ট করার জন্য কোনো নাম্বার শর্টকাট নাই? হ্যাঁ, মানে হচ্ছে এজ, ভার্টেক্স, ফেস এগুলা সিলেক্ট করার জন্য রাইট বাটন ক্লিক করে ওই অপশন ছাড়া কোনো শর্টকাট আছে? হ্যাঁ, আমি তো বলেছি অলরেডি, আপনি লিখেন নাই? না, আমি আজকে ফার্স্ট ক্লাস তো। ফার্স্ট ক্লাস তাই কি হচ্ছে, ক্লাস কি শুরু থেকে করতেছেন না? F8 অবজেক্ট মোড, F9 ভার্টেক্স মোড, F10 এজ মোড, F11 ফেস মোড। ওকে, ওকে। তো আমরা হচ্ছে ভার্টেক্স সিলেকশন মোডে যখন থাকবো তখন আমরা এইভাবে সিলেক্ট করতে পারবো। যখন একটাকে সিলেক্ট করে শিফট ধরে ওপরটাতে ডবল ক্লিক করবো, তখন লুপটা সিলেক্ট হবে। আর যদি ডবল ক্লিক না করি, একটা একটা করে সিলেক্ট করতে চাই, সেটা আলাদা বিষয়। আবার যদি কোনো কিছু ডিসিলেক্ট করতে চাই, মনে করেন আপনি হচ্ছে এই লুপটাকে সিলেক্ট করেছেন, এখন কোন অংশটাকে ডিসিলেক্ট করবেন, তখন কন্ট্রোল ধরে আপনার ওইটাকে ক্লিক করতে হবে, বা কন্ট্রোল ধরে ড্র্যাগ করলে ওই অংশটা ডিসিলেক্ট হবে। ফেসের ক্ষেত্রেও সেম, আপনি যখন ফেস সিলেকশনে থাকবেন, একটা ফেসকে সিলেক্ট করলে ফেসটা সিলেক্ট হবে, পরেরটাতে ডবল ক্লিক করলে ওই লুপটা সিলেক্ট হবে। আবার যদি আপনি কন্ট্রোল ধরে একটাতে ডবল ক্লিক করেন, পুরাটা চলে যাবে, বা কন্ট্রোল ধরে একটাতে ক্লিক করলে শুধু ওইটা ডিসিলেক্ট হবে, বাকিগুলা সিলেকশনে থেকে যাবে। ওকে, আই থিঙ্ক এই বিষয়টা ক্লিয়ার হয়েছেন সবাই। তো আমরা এখন আমাদের এই মডেলটা 3 প্রেস করে যে প্রিভিউটা দেখতেছি, এই প্রিভিউটাকে আরেকটু সুন্দর করতে চাচ্ছি, অর্থাৎ 1 প্রেস করে বর্ডারটা যেমন এরকম শার্প আছে, এরকম শার্প চাচ্ছি, কিন্তু এই স্মুথনেসটাও যাতে থাকে। তো এর জন্য আমাদের একটা টুল আছে, যে টুলটার নাম হচ্ছে ক্রিজ টুল। ক্রিজ টুলটা আমরা কোথায় পাবো? আমাদের এই যে মেশ টুলসে আমরা এখানে পাবো ক্রিজ টুল। এই ক্রিজ টুলটা আপনি এখান থেকে না নিয়ে আপনি শেলফেও নিয়ে আসতে পারবেন। শেলফে কোনো টুলকে নিয়ে আসার জন্য শর্টকাট আছে, আমি একটু বলে দিচ্ছি, আপনারা করে নেন। এখানে আমি অলরেডি নিয়ে আসছি, আপনারা দেখতেছেন। তো আমি এখানে নিয়ে আসতেছি, মেশ টুলসে আসবেন, ক্রিজ টুলে মাউসটা রাখবেন, কন্ট্রোল শিফট একসাথে ধরবেন, কন্ট্রোল শিফট একসাথে ধরে মিডল মাউসে একটা ক্লিক করবেন। মিডল মাউস একটা ক্লিক করার সাথে সাথে দেখবেন ওইখানে যে টুলটা চলে আসছে। আপনি যে কোনো সময় এটাকে ডিলিটও করতে পারবেন। আমি আবারও দেখাচ্ছি, যে টুলটাকে আপনি আপনার শেলফে নিয়ে আসবেন, সেটাকে নেওয়ার জন্য কন্ট্রোল শিফট চেপে ধরবেন, ক্রিজ টুলের বা যেই টুলই নেন না কেন সেইখানে আপনি মাউসটা রেখে মিডল মাউস ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে আপনার টুলটা এখানে চলে আসবে। ক্লিয়ার এতটুকু সবাই? ক্লিয়ার। আচ্ছা, এখন আসি ক্রিজ টুলটা আমরা কিভাবে ব্যবহার করব। ক্রিজ টুলটা ব্যবহার করার জন্য আমাদের এজ সিলেকশন মোডে থাকতে হবে। অর্থাৎ আমি ক্রিজ টুলটাকে এইভাবে অন করলাম, অন করার সাথে সাথে দেখেন আমার মাউসের কার্সারটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে। কার্সারের যে আহ, গোড়ার অংশটা সেটা কিন্তু এখন নাই। তো আমার যে অংশটা হার্ড লাগবে, যেমন আমি এই বটম এজটাকে হার্ড করতে চাচ্ছি, তো এটাকে আমি সিলেক্ট করলাম। সিলেক্ট করে মিডল মাউস ধরে ডান দিকে যদি ড্র্যাগ করি, দেখেন মিডল মাউস ধরে আমি যখন ডান দিকে ড্র্যাগ করতেছি, তখন দেখেন ওই অংশটা কি হলো, হার্ড হয়ে গেল না? যদি বাম দিকে ড্র্যাগ করি তাহলে আবার আগের অবস্থাতে চলে যাবে। ডান দিকে ড্র্যাগ করলে হার্ড হবে, বাম দিকে ড্র্যাগ করলে আগের অবস্থাতে চলে যাবে। তো ডান দিকে ড্র্যাগ করার সাথে সাথে দেখেন এগুলো একটু ওই যে মোটা হয়ে যাচ্ছে এজগুলো, যেখানে যেখানে আমি হার্ড করতে চাচ্ছি। আমি যদি এই পুরো বোতলটাকে একটু আইসোলেট করে দেখি, অর্থাৎ আমাদের যে সিলিন্ডার আছে উপরে, এটাকে আমি ডিলিট করে দিলাম আপাতত। দেখেন এখানে যে পচা আলুর মতো একটা অবস্থা হয়ে গেছে। তো এখানে আমরা ওই সেম বিষয়টাই করি, উপরের এজটাকে সিলেক্ট করে মিডল মাউস ড্র্যাগ করে আমরা এটাকে এই যে টাইট করে দিলাম। তো দেখেন এখন কিন্তু পুরো বিষয়টা আমরা হার্ড করে ফেলেছি। এখন অবজেক্ট মোডে গিয়ে আমরা যদি আমাদের অবজেক্টটাকে দেখি, তাহলে কিন্তু আগের থেকে এটা ফার বেটার মনে হচ্ছে।
তো এখন 1 প্রেস করে আমরা হচ্ছে এরকম দেখতেছি, আর 3 প্রেস করে আমরা এরকম দেখতেছি। বুঝতে পেরেছি? এটা এতটুকু আমরা ক্লিয়ার সবাই হয়নি ক্লিয়ার? তোর, জি। একটু ক্লিয়ার হয়নি এটা। আচ্ছা, আমি আবার দেখাচ্ছি, শুরু থেকে দেখাচ্ছি, দেখেন আবারও। যখন কোনো একটা অবজেক্টকে আমরা, আমি এটাকে হাইড করতেছি, পরে আমি আবার এটাকে আনহাইড করবো, সমস্যা নেই। তো এখানে আমি একটা কিউব আনলাম, এই কিউবটাকে আমি সিলেক্ট করে কিবোর্ড থেকে 3 প্রেস করলাম। তো 3 প্রেস করার সাথে সাথে কি হলো, এটা এটা যে স্মুথ প্রিভিউটা সেটা আমাকে দেখাচ্ছে। আর এখানে কোনো সাপোর্টিং ইজ না থাকার কারণে পুরো বিষয়টা কিন্তু একটা বল হয়ে গেছে। তো এখন আমি এজ সিলেকশন মোডে আসতেছি, এসে আমি মনে করেন এইখানে এই 4টা এজকে সিলেক্ট করলাম, সিলেক্ট করে ক্রিজ টুলটাকে অ্যাক্টিভেট করলাম। অ্যাক্টিভেট করে মিডল মাউস ড্র্যাগ করে ডান দিকে যখন নিচ্ছি, দেখেন এই 4টা এজ এখন হার্ড হয়ে গেছে না? 4টা এজ এখন কি বলকে কমপ্লিমেন্ট দিচ্ছে, বলের শেপটাকে আর ধরে রাখতেছে, এখন কিউবের শেপে অনেকটা ফিরে আসার চেষ্টা করতেছে না? ঠিক একইভাবে আমি যদি কর্নার গুলাকেও ঠিক করে দিই, এই কর্নার গুলাকে ধরে আমি যদি মিডল মাউস ধরে এইভাবে ড্র্যাগ করি, তাহলে দেখেন অলরেডি এক পাশের যে ফেস সেটা কিন্তু আমি পেয়ে গেছি। অর্থাৎ এক পাশের কিউবের যে ফ্ল্যাট ফেস সেটা কিন্তু আমি অলরেডি পেয়ে গেছি। এগুলোতে এখনো আমার সেই বিষয়টা বাকি আছে। এগুলোকে ধরো যদি আমি সেম কাজ করি, অর্থাৎ আমি এগুলোকে হার্ড করে দিলাম, দেখেন এখন 3 প্রেস করেও আমি পুরো বিষয়টাকে কিউবের আকৃতিতেই পাচ্ছি। তো ক্রিজটা বেসিক্যালি কি করে? ক্রিজটা হচ্ছে আমাদের এজগুলোতে ভার্চুয়াল এজ অ্যাড করে। যেমন আমরা যখন এখানে সাপোর্টিং এজ ছিল আমাদের, যখন আমরা একটা কিউব নিয়ে, এটাকে আমি ফেলে দিচ্ছি, যখন আমরা এটাকে সাইডে রাখতেছি, যখন আমরা একটা অবজেক্টকে নিয়ে এখানে সাপোর্টিং এজ দিচ্ছিলাম, এই যে এরকম সাপোর্টিং এজ থাকতেছিল, তখন এটাকে 3 প্রেস করলে এটার জন্য আমরা এই সাপোর্টিং এজ গুলোর কারণে আমাদের শেপটা কিন্তু ধরে রাখতেছিল। তো আমাদের এই ক্রিজ গুলা কি করতেছে, এই সাপোর্টিং এজ গুলা ভার্চুয়ালি অ্যাড করতেছে। অর্থাৎ এটাকে একদম কাছাকাছি যখন আপনি নিয়ে আসবেন, এটাকে একদম কাছাকাছি যখন আপনি নিয়ে আসবেন, তারপর এটাকে একদম কাছাকাছি যখন আপনি নিয়ে যাবেন, তখন যে বিষয়টা হবে, যে ধরনের কর্নারটা তৈরি হবে, সেই বিষয়টাই হচ্ছে আপনার এখানে তৈরি করা হচ্ছে। এই যে, বুঝতে পেরেছি কি এখন বিষয়টা? একটা হচ্ছে সম্পূর্ণ কোনাকুনি থাকবে, আরেকটা হচ্ছে স্মুথ থাকবে, রাউন্ড শেপে থাকবে, এরকম কি? এক্স্যাক্টলি। এখন রাউন্ড শেপে থাকা আর স্মুথ থাকা দুইটা কিন্তু সেমই জিনিস। কিন্তু যখন আমাদের কোনো অংশ হার্ড লাগবে, যেমন আমাদের বোতলটার ক্ষেত্রে, আমি যদি এগুলোকে ফেলে দেই, আমাদের বোতলটার ওয়েট, ক্ষেত্রে আসতেছি, দেখেন বোতলটার ক্ষেত্রে এই অংশটা আমাদের হার্ড লাগবে। এখন এই অংশটা হার্ড লাগার জন্য আমরা তো এখানে আবার নতুন করে এজ অ্যাড করতে পারতেছি না। যদি আমি এখানে একটা এজ অ্যাড করতাম, এখানে একটা এজ অ্যাড করতাম, তাহলে অটোমেটিক এটা হার্ড হয়ে যেত। যেহেতু আমাদের ওই ক্যাপাবিলিটি এখন আপাতত নাই, সেহেতু আমরা ক্রিজ দিয়ে কিন্তু এই বিষয়টা অ্যাচিভ করতে পারতেছি। যেটা আগে এরকম ছিল, ওইটা এখন আমরা ক্রিজ দেওয়ার মাধ্যমে এরকম হার্ড করে রাখতে পারতেছি। বুঝতে পেরেছি? জি। সবাই ক্লিয়ার? জি, মোটামুটি ক্লিয়ার। আমাকে একটা বোতল বানিয়ে দেখান সবাই ফার্স্ট।
যার হবে হ্যান্ড রেজ করবেন। কাজ করতে করতে প্রেজেন্টটা দিয়ে ফেলেন আপনারা। অনেকে দেখলাম পোর্টালের নিয়ে অনেকের অনেক কনসার্ন, এগুলার কিচ্ছু না, সব ঠিক হয়ে যাবে। আপনারা ক্লাস করতেছেন এটা আমি জানি, কোনো সমস্যা নাই, এগুলা সাময়িক সময়ের প্রবলেম, এগুলা ঠিক হয়ে যাবে। ওকে, এগুলো নিয়ে পোস্ট করার দরকার নেই। আসাদুর রহমান, শাহরিয়ার রহমান বেলাল, কামরুন নাহার খান, আসাদুর রহমান শিপন সাহেব, বলেন আপনার কি এই যে প্রথমে আসাদুর রহমান এটা আপনার নাম? সাইফুর রহমান, আকাশ কুমার সরকার, প্রেজেন্ট স্যার। শাহিদা আক্তার রুনা, প্রেজেন্ট স্যার। আনারুল ইসলাম, রাসেল শিকদার, Yes, শেখ sir. তৌহিদ, Yes, sir. Yes, sir. রাসেল শিকদার। শেখ তৌহিদ। স্যার শুনছেন? জি শুনেছি। থ্যাংক ইউ স্যার। শেখ তৌহিদ, আজমল হোসেন, কামরুন নাহার ম্যাম আপনার প্রেজেন্ট দিয়েছি। দরকার আছে কি স্যার? গাড়ির মধ্যে বুঝতে পারতেছিলাম না, তাই দিতে। ঠিক আছে, জয় সরকার স্যার। ওকে। ডালিয়া আক্তার, Yes, sir. প্রতাপ রয়, হাসিবুর রহমান, রাজীব হোসেন, জি আছি। সাব্বির আহমেদ, জি আছি। ফাতেমা ইয়াসমিন শশী, Yes, sir. জান্নাতুল ফেরদৌস মাহি, জান্নাতুল ফেরদৌস মাহি, মরিয়ম মাহিন সাইফুল, Yes, sir. গোপীনাথ মন্ডল, ইয়েস স্যার। তাকিয়া সুলতানা, Yes, sir. রেজাউল কিবরিয়া, রেজাউল Yes, sir. কিবরিয়া, Yes, sir. উম্মে সাউদা লোটাস, Present, sir. আসিফুল ইসলাম আকাশ, প্রেজেন্ট স্যার। ইমায়েত হোসেন, জান্নাতুল ফেরদৌস, শাহিনুর রহমান, ইয়েস স্যার। রিপেন মল্লিক, জি স্যার আছি। তানভীরুল আবেদিন, এমডি আলামিন সরকার, রাইফা তামান্না মিম,
সূর্য কুমার রয়। ওকে, দিয়েছি। সূর্য কুমার রয়। সাব্বির হোসেন। Yes, sir. ফাহিম বিন রেজা। Yes, sir. জান্নাতুল বাকি। Sir, present. শিবলি মাহমুদ। ইয়েস স্যার। দেবশ্রী চাকমা। দেবশ্রী চাকমা। মোহাম্মদ হোসেন রনি। Yes, sir. জান্নাতুল ফিরদাউস 2। প্রদীপ হালদার। প্রদীপ হালদার নাই। শাওন রয়। Present, sir. Hello. শামসুদ্দিন। এমডি Yes, শামসুদ্দিন। sir. Yes, sir. মাসুদ আলম। প্রেজেন্ট। মাসুদ আলম। আচ্ছা, হোমওয়ার্ক দেন নাই কে কে বলেন তো একটু। আচ্ছা স্যার, আমি একটু কথা বলতে পারি? জি হ্যালো স্যার। জি। হ্যালো স্যার, আমি স্যার প্রতাপ বলছিলাম স্যার। প্রতাপ আসছেন আপনি? আমি আপনাকে ডাকলাম তো। জি স্যার, আমি মানে মাইকটা অন করতে পারিনি তো স্যার একটু। আচ্ছা, একটু সবার কাজ দেখবো, অনেকে হ্যান্ড রেজ করেছেন, সমস্যা নেই। একটু আমি আমার কোশ্চেনটা অ্যান্সার দেন। হোমওয়ার্ক কে কে দেন নাই? আমি দেইনি, আমার করা আছে কিন্তু আমি এখনো আপলোড করিনি আর কি। আমি জি স্যার, আমি দিই নাই স্যার। কেন দেন নাই? আমি দেন নাই এর স্যার মধ্যে স্যার আমার ল্যাপটপ একটু সমস্যা, তো একটু ব্যাটারি ডাউন হয়ে গেছে, এই জন্য ল্যাপটপটা অন করতে পারি নাই এই আর কি স্যার। আচ্ছা আমিও দেইনি, আমিও দিতে পারি নাই। কেন দিতে পারেন নাই? মানে আমি আগের সপ্তাহ শিক্ষা করেছিলাম, মানে আগে ক্লাসে, এই জন্য ছিলাম না ক্লাসের মধ্যে। আর ক্লাসের ভিডিওটা তো ছিল না? হ্যাঁ, ওটা দেখছিলাম, আবার ওটা দেখে বুঝেন নাই? না, বুঝছি। তাহলে কেন করেন নাই? খুবই সিম্পল একটা হোমওয়ার্ক ছিল, সবাই করলো, আপনি কেন করলেন না? মানে আমি এখন অসুস্থ, এই জন্য। আচ্ছা, আর একটু কথা বলতে চাই, সেটা হচ্ছে আমি আজকে ফার্স্ট ক্লাস, গতকাল অ্যাডমিশন নিছি। তো সেই ক্ষেত্রে হচ্ছে আসলে আমি জানি না কয়টা ক্লাস গেছে বা হচ্ছে ক্লাসের রেকর্ড গুলো কোথায় পাওয়া যায়, আর হচ্ছে গ্রুপে আমাকে এখন অ্যাড করা হয় নাই। ফেসবুক গ্রুপে আপনি অ্যাড হয়ে যাবেন। ফেসবুক গ্রুপ আপনাদের ব্যাচের নামে আছে যে আমি রিকোয়েস্ট ES3D 2405। ওকে, দিছি। আচ্ছা, রিকোয়েস্ট দিলে আপনি অ্যাকসেপ্ট হয়ে যাবেন। ওইখানে আপনি ক্লাসের ভিডিও পেয়ে যাবেন। এখন পর্যন্ত আমাদের 2টা ক্লাস হয়েছে, একটা হচ্ছে ওরিয়েন্টেশন আর একটা হচ্ছে মায়ার ইন্ট্রোডাকশন। মায়ার ইন্ট্রোডাকশন ক্লাসটা আপনি গ্রুপে পেয়ে যাবেন। ওকে, মানে আজকে 3টা ক্লাস। আজকে সহ 3টা ক্লাস। আরেকটা ক্লাস হয়েছিল, ওটা জাস্ট একটু করেই হচ্ছে ছুটি দেওয়া হয়েছিল, আমি অসুস্থ ছিলাম এর জন্য। কিন্তু বাকি এগুলো হচ্ছে মেইন ক্লাস। ঠিক আছে? জি। আচ্ছা, এখন আমি কাজ দেখবো। প্রথমে হচ্ছে আসাদুর রহমান সাহেব, শেয়ার করেন। আসাদুর রহমান সাহেব, শেয়ার করেন। স্যার, আমি প্রতাপ বলছিলাম স্যার, আমি তো ম্যানিপুলেট টুলটা খুঁজে পাচ্ছি না স্যার, আমি একটু। আচ্ছা, দেখবো। আগে আগে হচ্ছে যারা করেছে তাদের গুলা দেখি, তারপর প্রশ্ন উত্তরগুলো দিব। স্যার আমার কথা কি হ্যাঁ, শুনতে পাচ্ছেন? আসাদ সাহেব, আপনি শেয়ার করেছেন না? হ্যাঁ, ঠিক আছে। হ্যালো স্যার। জি স্যার আমি প্রদীপ বলতেছিলাম স্যার। জি। স্যার আমার ওই মাইক্রোফোনে প্রবলেম হয়েছিল, মানে সাউন্ডের, যার কারণে আমার কোনো কথাই শুনতে পারতেছি না। আমি ক্লাসে প্রেজেন্ট দিতে পারিনি। প্রদীপ হালদার বলছেন, বাট আমি ইয়েস স্যার বলতেছি, শোনা যায়নি হয়তো। আচ্ছা, আপনাদের প্রদীপ আর প্রতাপের মধ্যে আমার হচ্ছে প্যাচ লাগতেছে। একজন হচ্ছে প্রদীপ হালদার আর একটা হচ্ছে প্রতাপ রয়, তাই না? জি স্যার। জি স্যার। জি স্যার। দুইজনেই আরেকটা তো আছেন, তাই না? জি স্যার। জি জি স্যার।
স্যার দুজনে হোমওয়ার্ক দিছেন? জি স্যার দুইজন দিছি সেটাই স্যার, বলতে চাচ্ছিলাম আমি আমি দিছি স্যার, হোমওয়ার্ক প্রতাপরা দিছি স্যার। স্যার জি আমি হোমওয়ার্ক দিতে পারিনি, আমার প্রবলেমটা হচ্ছে একটু অন্যরকম। সেটা হচ্ছে যে একে হচ্ছে আমি আপনাদের এই ক্র্যাক সফটওয়্যার ইনস্টল করার পর আমার ল্যাপটপে প্রবলেম হয়। তারপর আমার মাও খুব অসুস্থ, যে এই কারণে আমি প্র্যাকটিসও করতে পারিনি, ক্লাসও দেখতে পারিনি। তো আমি আসলে কম্পিউটার সেটআপ দিয়ে সবকিছু ঠিক করে সফটওয়্যার ইনস্টল করছি, প্র্যাকটিস করতে পারিনি। আমি আশা করি 2-1 দিনের মধ্যে এই দুইটা আজকে যেটাতে হোমওয়ার্ক দেবেন আর আগেরটা একসাথে জমা দিয়ে দেবো স্যার। ঠিক আছে, ওকে, জি। ধন্যবাদ স্যার। আচ্ছা, সবার মাউথপিস অফ করেন, কাইন্ডলি সবার মাউথপিস অফ করেন। পিন ড্রপ সাইলেন্ট লাগবে আমার, পিন ড্রপ সাইলেন্ট। হ্যাঁ, আচ্ছা আসাদ সাহেব, আপনারটা ভালো হয়েছে। বোতলের শেপটা আর একটু কাজ করতে হবে, অর্থাৎ উপরটা আর একটু চিকন করতে হবে, তাহলে বোতলের শেপটা আরো সুন্দর আসবে। তবে আপনি ভেরি গুড ট্রাই করেছেন, গুড জব। ওকে, আপনি আপনারটা স্টপ করতে পারেন। তারপর দেখাবেন হচ্ছে, কে দেখাবেন? 2 নম্বরে হচ্ছে শেখ তৌহিদ, আপনি দেখান। শেখ তৌহিদ, শেখ তৌহিদ শুনতে পাচ্ছেন আমাকে? আচ্ছা, তুর্য সাহেব আপনি দেখান, তুর্য কুমার রয়। তুর্য কুমার রয়, শেখ তৌহিদ আপনি কিছু বললেও আমরা শুনতেছি না, আপনার ভয়েস খুবই লো আসতেছে। আপনি চ্যাট বক্সে লিখে পাঠান। তুর্য কুমার রয় করতে পারেন না, তাহলে হ্যান্ড রেজ কেন করেছেন? কোশ্চেন আছে কোনো? বলেছিলাম যারা যারা করেছেন তারা হ্যান্ড রেজ করবেন। আচ্ছা, রেজাউল কিবরিয়া আপনি করেছেন? জি করেছি। জি, দেখান। ভেরি গুড, অলমোস্ট আমার মামপটের মতো হয়ে গেছে। জি ভেরি গুড, ভেরি গুড, গুড জব। এরকম শেপ গুলো নিয়ে আরেকটু স্টাডি করলে এগুলো আরো ভালো হবে ইনশাল্লাহ। জি। ওকে, ঠিক আছে, ধন্যবাদ রেজাউল সাহেব আপনাকে। তারপর দেখাবেন হচ্ছে রাসেল শিকদার। রাসেল শিকদার আপনি দেখান। স্যার স্ক্রিন কি শেয়ার হচ্ছে? হ্যাঁ, এখনো দেখতেছি না। মাইকের পাশে দেখেন শেয়ার বাটনটা আছে। জি স্যার দিছে তো, হচ্ছে স্যার। এই যে এখন হয়েছে, এখন হয়েছে, হ্যাঁ এখন হয়েছে। স্যার আমার টাইপিং টাইপিং মাস্টার দেখতেছি। স্যার এখন দেখা যাচ্ছে না স্ক্রিনটা? না, আমরা টাইপিং মাস্টার দেখতেছি। আপনি ফুল স্ক্রিন শেয়ার করেন নাই, আপনি মনে করেন উইন্ডোজ শেয়ার করেছেন। স্যার আমি ওকে স্ক্রিন শেয়ার। ফুল স্ক্রিনটা শেয়ার করেন, তাহলেই আপনি সফটওয়্যারটা দেখাতে পারবেন। ট্যাব শেয়ার করলে বা কোনো একটা পার্ট শেয়ার করলে হবে না। সেটা তো বললাম। স্যার এখন দেখা যাচ্ছে? আসে না এখনো, আসছে। এখনো আপনি ট্যাব শেয়ার করেছেন। স্যার এটা তো শেয়ার ঠিকই আছে। এই যদি আমি শেয়ারে ক্লিক করি এখানে স্ক্রিন ট্যাবে তো শেয়ার চলে যাচ্ছে। অপশনে গেলে আপনি ওইখানে দেখেন স্ক্রিন আর উইন্ডো দুইটা অপশন আছে। স্ক্রিন শেয়ার এখানে করবেন, আমি উইন্ডো না। স্যার এখানে আমার স্ক্রিন ফর উইন্ডোজ এই তিনটাই দেখায়, স্ক্রিন তারপর উইন্ডোজ তার ট্যাব। আমি যদি ওইখানে ক্লিক করি, ক্লিক করার পর খালি শুধু আসে টাইপিং মাস্টার প্রো 7 টাইপিং মাস্টার। এটা ছাড়া আপনি তো ওগুলা বাদ দেন, আপনি স্ক্রিন দেখতেছেন, স্ক্রিন লেখাটা দেখতেছেন শেয়ার বাটন প্রেস করার পর। স্ক্রিন বাটনের নিচে যেটা আছে ওটাকে সিলেক্ট করেন। আপনার স্ক্রিন কয়টা, মনিটর কয়টা? স্যার এখন দেখেন তো। এই যে এখন হয়েছে, হ্যাঁ। ওকে স্যার, এটা হ্যাঁ আমি এক ফ্রেন্ডের কাছ থেকে ল্যাপটপটা ধার করছি, তো এই কাজটা এখনই করতেছিলাম। আর আপনার কাজটা হয়তো আমি
আপনার এই স্ক্রিনটা শেয়ার করা অত বুঝতে পারি নাই যে আমি আমার মতো করছি। ঠিক আর আছে এটা ঠিক ওই আছে অ্যাসাইনমেন্ট ওকে ফার্স্ট ক্লাসে এটা স্যার এটা হয়েছে? হয়তো আমার মাউস না, আমি ওইটা ল্যাপটপে যে হয়েছে কিন্তু আছে। আপনি তো রুলস মেনটেন করেন নাই এখানে আপনি স্কেল স্যার আমি করছেন ক্লাস বোঝা করতে পারি না, তো যাচ্ছে হয়তো মাঝখানে এসে ঢুকছে এই জন্য স্যার এরকম হয়ে গেছে। ঠিক আছে রুলস মেনটেন করে কাজ করতে হবে আর এখানে আপনি বোতলের উপরের যে হোলটা ওটা কিভাবে করছেন এটা তো আমি দেখাই নাই ওটা স্যার আমি ওই যে কন্ট্রোল দিয়ে এক্সট্রুড করে ওটাই করে দিছি, যেমন এক্সট্রুড কি আমি দিলে দেখিয়েছি না এক্সট্রুড স্যার কি আমি দেখিয়েছি তাহলে যতটুকু আমি দেখাবো অতটুকুই আমাকে দেখাবেন ওকে স্যার, ওকে এটা স্যার ডিলিট করে বাকি দিলাম যেটা পেজটা। আপনি এক্সট্রা করবেন ওটা আপনার এক্সট্রা নলেজ এটা আপনার প্লাস পয়েন্ট ওটা থাকুক ওটা সমস্যা নাই কিন্তু ওকে স্যার, ঠিক আমার আছে। কাছে যখন দেখাবেন ক্লাসের সবাই যতটুকু দেখাচ্ছে অতটুকুই দেখাবেন ঠিক আছে ওকে ঠিক আছে ধন্যবাদ আপনাকেও তারপর কে দেখাবেন তারপর হচ্ছে আহ দেবশ্রী চাকমা আপনি আসছেন আপনি প্রেজেন্ট কেন দেন নাই দেবশ্রী চাকমা রাইফা তামান্না মিম ম্যাম আপনি দেখান কি কইতেছে রাইফা তামান্না মিম ম্যাম আপনি দেখান আচ্ছা আপনি স্ক্রিন শেয়ার না করে ক্যামেরা অন করেছেন ঠিক আছে হয়েছে গুড ভেরি গুড ওকে আর কেউ দেখাবেন শাওন শাওন রয় সাহেব আপনি দেখাবেন দেখান ভেরি গুড ভেরি গুড জব কিন্তু অনেক হাইপলি হয়েছে দেখা যাচ্ছে এত হাইপলি কেন সিলেক্ট করেন তো সিলেক্ট করেন অনেক হাইপলি লো পলি মেনটেন করে কাজ করতে হবে অবশ্যই লো পলি মেনটেন করে কাজ করতে হবে আচ্ছা তারপর নৃপেন মল্লিক সাহেব আপনি দেখাবেন রাসেল শিকদার সাহেব আপনি দেখাবেন স্যার আমি তো দেখাইছিলাম। আচ্ছা তাহলে হ্যান্ড রেস বন্ধ করেন ওকে স্যার। নৃপেন সাহেব অলমোস্ট হয়ে যাচ্ছিল শুধু উপরের অংশগুলোকে আর একটু স্কেল করতে হবে আর একটু ছোট করতে হবে আর কি ওকে জি স্যার। তবে ভেরি গুড স্যার আমিও দেখাবো। জি ম্যাম দেখান নৃপেন সাহেব ইউ ক্যান স্টপ নাও স্যার দাঁড়ান। আজকে আপনি ইন্টারনেটের প্রবলেম হচ্ছে, ঝামেলা হইতেছে আমার একটু। আচ্ছা সমস্যা নাই তারপর হচ্ছে দেবশ্রী চাকমা সাহেব আপনি দেখাবেন আপনি বারবার হ্যান্ড রেজ করতেছেন কিছু বলতেছেন না আপনার কথা শুনতেছি না যদি বলে থাকেন হ্যালো জি স্যার আমার হেডফোনের সমস্যা ছিল সেজন্য প্রেজেন্টটা মনে হয় নাই, আমি খেয়াল করি আচ্ছা নাই। আচ্ছা আপনি স্ক্রিন শেয়ার করে দেখাবেন দেখালে দেখান স্যার এই চেষ্টা করছি কিন্তু হয় নাই স্যার, হয় নাই যতটুকু হয়েছে স্যার দেখাতে পারি স্যার। অতটুকুই দেখান জি স্যার। যতটুকু হয়েছে অতটুকুই দেখান স্যার আমি ছবি নাইস তুলেছি দিয়েছি। ঠিক আছে আমি দেখতেছি আর আপনি হচ্ছে কি নিয়ে শুরু করছেন বোতলটা বানানো শুরু করছেন কি নিয়ে স্যার এই কিউব নিয়েছিলাম স্যার, কিউব নিয়ে কোনোদিন বোতল বানায় কেউ একটু সেজন্য বলেন স্যার না মনে হয় এরকম হয়েছিল, তাড়াহুড়া সবগুলা করছিলাম তো স্যার। সব ধরনের বিষয়ের একটা বেস শেপ আপনার বুঝতে হবে আগে যেমন জি একটা স্যার। ঘর বানাবেন আপনি ঘর বানানোর জন্য কিউব নেবেন আপনি একটা সিলিন্ডার নেবেন বোতল বানানোর জন্য আপনি একটা আপেল বানাবেন তখন আপনি নেবেন হচ্ছে একটা স্ফিয়ার স্বাভাবিক ক্যালকুলেশন এগুলো ওকে জি স্যার। ওকে তাকিয়া সুলতানা ম্যাম আপনি দেখান জি স্যার। স্যার স্ক্রিন কি দেখা যাচ্ছে? জি দেখা যাচ্ছে ভেরি গুড ভালো হয়েছে
ইনশাআল্লাহ আরো ভালো হবে। থ্যাংক ইউ স্যার। ওকে, তারপর হচ্ছে রুনা ম্যাম, আপনি দেখান। স্যার আমি একটা পিক পাঠিয়েছি, যাই নাই। না, এখনো আসেনি। আপনি আমি স্ক্রিন শেয়ার মোবাইলে করে ক্লাস দেখান। করতেছি তো সেজন্য। হুম, মোবাইলে ক্লাস করতেছি। বুঝতে পেরেছি। আচ্ছা, ঠিক আছে, সমস্যা নাই। তো আই থিঙ্ক আপনারা ভার্টেক্স, এজ, ফেস ম্যানিপুলেশন এটার একটা ভালো আন্ডারস্ট্যান্ডিং আপনাদের হয়ে গেছে, তাই না সবার? এখন আমরা আসি যে আমাদের হোমওয়ার্কটা কি থাকবে, কিভাবে আমরা আমাদের স্যার একটা রিকোয়েস্ট ছিল স্যার। স্যার স্যার জি প্রতাপ জি, বলছিলেন তো? একজন বলেন, সবাই বললে বুঝবো না। প্রথমে স্যার প্রতাপ আমার সাহেব বলেন। স্যার ম্যানিপুলেট টুলটা আমার আসেনি স্যার, আমি বুঝতে পারছি না কেমন আসবে স্যার এটা। কি কি বুঝতে পারতেছেন না? ম্যানিপুলেট টুলটা স্যার, টি দিয়ে আসলে বললেন না, টি টি দিয়ে প্রেস দিলে করলে আসবে? আসে না। না স্যার, না স্যার, আমার আপনি বুঝতে আপনার পারছি স্ক্রিন শেয়ার করেন, আপনি আপনার স্ক্রিন শেয়ার করেন। না। হুম, মায়াতে যান। স্যার টি দিলাম স্যার, টি প্রেস করলাম স্যার। আমি অনেকের অনেক কিছু দেখতেছি এখানে, অনেকগুলা স্ক্রিন। শাহিদা রুনা ম্যাম, আপনার ছবিটা মনে হয় এইমাত্র আসছে। আচ্ছা, এটা আমি বাদ দিচ্ছি। প্রতাপ রায় সাহেব, আপনি আপনার স্ক্রিন শেয়ার করছেন? জি স্যার, এইটা স্যার, এটা এই টুলটা স্যার। স্ক্রিন চলে গেল কেন তাহলে? আচ্ছা, শাহিদা রুনা ম্যাম আপনি আচ্ছা আচ্ছা, ওকে। প্রতাপ সাহেব আরেকবার শেয়ার করেন। স্যার দেখেছেন? হ্যাঁ, দেখেছি। গুড জব। শেপগুলো নিয়ে আরেকটু কাজ করতে হবে, ওগুলো হয়ে যাবে আশা করি। আচ্ছা, যেহেতু এটা আসতেছেন, আপনি ইসে যান, এই যে ডিসপ্লেতে যান। ডিসপ্লে, ওই যে উপরে দেখেন মডিফায়ার পাশে ডিসপ্লে লেখা আছে, উপরে উপরে মেনু বক্সে। সেখানে স্যার? হ্যাঁ, এইখানে হচ্ছে টগল অপশনটা, এই যে টগল। আচ্ছা, একটা মিনিট। ট্রান্সফর্ম ডিসপ্লে আসার কথা বাই ডিফল্ট। কি প্রেস স্যার করলে আসে না? আপনি না, না স্যার, না টি প্রেস করলাম। আচ্ছা, আপনি কিসের কথা বলতেছেন? বোতল বানানোর পরে টি প্রেস করতেছেন, আসে না, এটা বলতেছেন? না স্যার, আমি আচ্ছা, আপনি অবজেক্ট মোডে যান, আবার এটাকে ডিলিট করেন। অবজেক্ট মোডে গিয়ে এটাকে ডিলিট করেন। অবজেক্ট মোডে যান, কিবোর্ড থেকে F8 প্রেস করেন। F8 একদম উপরে। হ্যাঁ, ডিলিট করেন, ডিলিট বাটন প্রেস করে ডিলিট করেন, কিবোর্ড থেকে ডিলিট বাটন প্রেস করেন। হুম, আবার নেন, আরেকটা কিউব নেন, কিউব বা সিলিন্ডার যেটাই নেবেন নেন, কিবোর্ড থেকে টি প্রেস করেন। এই যে এখন আসছে। আসছে, এখন আসছে স্যার। তখন কেন আসলো না? আমি অনেক চেষ্টা করলাম স্যার, আমি আসতে পারলাম না স্যার। আচ্ছা স্যার, আচ্ছা, আমি ঠিক আছে। আচ্ছা আমি করছি মাহিন, স্যার। মাহিন ম্যাম, আপনি কিছু দেখাবেন? স্যার আমি কি স্টপ? স্যার আমার একটা প্রশ্ন ছিল স্যার। জি জি, প্রশ্ন করেন, বলেন। আসসালামু আলাইকুম স্যার। এই আপনি তো মায়ার সফটওয়্যারটা ইনস্টল করতে বলছেন, কিন্তু আমার এখানে স্যার ম্যাক্সনটা আছে স্যার, এটাতে কি হবে? না, মায়া লাগবে, ম্যাক্স হলে হবে না। মায়া মানে মায়া। আচ্ছা স্যার, ম্যাক্স কি থাকলে অসুবিধা আছে? একটা ডেস্কটপে কি দুইটা ইউজ করা যাবে? হ্যাঁ, অবশ্যই ইউজ করা যাবে। আপনি একটা ডেস্কটপে মাল্টিপল সফটওয়্যার ইনস্টল করতে পারবেন। আপনি আচ্ছা মায়া ঠিক ইনস্টল করতে পারবেন, কোনো সমস্যা নেই। ঠিক আছে স্যার, গ্রুপে আছে তো না এটা লিংকটা? জি জি, গ্রুপে আছে, ইনস্টলের ফাইলটাও আছে, কিভাবে ইনস্টল করবেন সেটাও আছে। ওকে স্যার, থ্যাংক ইউ, করে নেব। ওকে, তো আপনাদের হোমওয়ার্ক থাকবে হচ্ছে আপনারা একটা উডেন টেবিল বানাবেন। উডেন স্যার টেবিলের পাশে আমার একটা একটা উডেন চেয়ার হেল্প থাকবে। ছিল জি, বলেন। স্যার। হেল্প যদি করতে স্যার, আমি না মানে বোতলটা ঠিক স্যার ইয়ে করতে পারতেছি না ঠিকভাবে। স্ক্রিন শেয়ার করেন দেখি। জি স্যার। স্যার এন্টার স্ক্রিনটা শেয়ার করবো না? জি, মায়ের স্ক্রিনটা শেয়ার করবেন। স্যার শেয়ার হচ্ছে না স্যার কেন? শেয়ার বাটন প্রেস করার পর আপনার কি আসতেছে? স্যার এখন শেয়ার দেখেন, স্ক্রিন এখন স্যার এখন দেখেন। আসছে?
আপনি শেয়ার করেন, শেয়ার করার ট্রাই করেন। শেয়ার বাটনে প্রেস করেন, দেখেন ওইখানে স্ক্রিন আছে। স্যার স্ক্রিনে স্যার অনেকগুলো আসতেছে, মাইক্রোসফট উইন্ডোজ উপরে এন্টার স্ক্রিন, আপনি মায়াটা সিলেক্ট করেন। মায়া। ওকে স্যার, স্যার হচ্ছে? হ্যাঁ দেখা যাচ্ছে। জি কি স্যার এই হয়েছে যে বলেন। স্যার এটা স্যার কিভাবে জানি স্যার যে চাপাইতে হবে সেটা ঠিক। ফ্রন্ট ভিউতে যেতে হবে, স্পেস বার প্রেস করে ফ্রন্ট ভিউতে যান, স্পেস বার প্রেস করেন, স্পেস বার কিবোর্ড থেকে স্পেস বার প্রেস করেন। ফ্রন্ট ভিউতে যান। আপনার সাইড নয়েজটা কাইন্ডলি একটু বন্ধ করেন। স্যার আমি একটু হলে আছি তো স্যার, রান্না বান্না হচ্ছিল আর কি। ও আচ্ছা, ফ্রন্ট ভিউটাকে বড় করেন, এখানে মাউসটা রেখে স্পেস বার চাপেন, ফ্রন্ট ভিউতে মাউসটা রেখে স্পেস বার চাপেন। হ্যাঁ এখন ওই যে উপরের ভার্টেক্স গুলোকে সিলেক্ট করতে হবে ড্র্যাগ করে। সিলেক্ট করেন, ব্যাস। এখন স্কেল করেন, এইভাবে না ওইভাবে না ওইভাবে না, আন্ডু করেন, আন্ডু করেন। জি স্যার, আন্ডু করছি স্যার। আপনি আপনার মাউথপিস বন্ধ রাখেন, আমি যেভাবে বলতেছি আপনি ওভাবে করেন। ওকে, মাইকটা অফ রাখেন আপনি। আচ্ছা, আপনি হচ্ছে সেন্টারে যে কিউবটা আছে যেটা দিয়ে সব দিকে সমানভাবে স্কেল হয়, ওইটা ধরে স্কেল করেন। হ্যাঁ স্কেল করেন ভেতরের দিকে, বাইরের দিকে না, ভেতরের দিকে। তার ভেতরের দিকে স্কেল করতে হবে। হ্যাঁ ব্যাস। এখন মুভ টুলটা ব্যবহার করেন, মুভ টুলটা ব্যবহার করেন। এটাকে উপরে উঠিয়ে দেন। হ্যাঁ আপনার এখানে শুরুতে আপনি ভুল করেছেন, এজ হচ্ছে বেশি ম্যানিপুলেট করে ফেলছেন, যার কারণে একটা এজের উপর আরেকটা এজ উঠে পড়েছে। এই যে নিচের যে বর্ডার এজটা, এটাকে ধরে নিচে নামাতে হবে। এই যে ব্ল্যাক ফেজ দেখা যাচ্ছে, যে ব্ল্যাক ফেজের উপরে যে এজ লুপটা, এটাকে পুরোটাকে ধরেন। এজ সিলেকশন মোডে যান, এজ সিলেকশন, যাতে একটা এজকে ডবল ক্লিক করলে পুরো লুপটা সিলেক্ট হয়। এজ সিলেকশন মোডে যান, F10। হ্যাঁ ডবল ক্লিক করে পুরো লুপটাকে সিলেক্ট করেন। আপনি জুম ইন করে নেন, এত দূরে থেকে কাজ করতেছেন কেন? স্ক্রোল করে কাছে যান। হ্যাঁ এটাকে নিচে নামান, এই যে দেখছেন কি করছেন আপনি। এক কাজ করেন, এভাবে আপনার জন্য কষ্টসাধ্য হবে। আপনি পুরাটাকে ডিলিট করে নতুন করে শুরু করেন, যেভাবে আমি বলছি স্কেল করার কথা, ঠিক ওইভাবে স্কেল করলেই হয়ে যাবে। ওকে, আপনি অবজেক্ট মোডে যান, F8 কিবোর্ড থেকে F8 প্রেস করুন। ডিলিট করে ফেলেন এটাকে, ডিলিট। এখন নতুন করে একটা সিলিন্ডার নিয়ে তারপর আবার টি প্রেস করে এটাকে এজ দিয়ে, এজগুলোকে আগে ম্যানিপুলেট না করে তারপর এটাকে আপনি সুন্দর করে ম্যানিপুলেট করেন। যখন এজগুলো সম্পূর্ণ দেওয়া হয়ে যাবে, ওকে, এটা বেটার হবে। আচ্ছা, আপনি আপনার স্ক্রিনটা স্টপ করেন, এখন করতে থাকেন। প্রবলেম হলে আমাকে অবশ্যই জানাবেন। হ্যাঁ থ্যাংক ইউ স্যার। ওয়েলকাম। শাহন রয় সাহেব কিছু বলবেন? স্যার অনেক সময় স্পেস বার ক্লিক করার পরে কি বলে ভিউ কোড গুলো আসে না, তখন এই যে বাটন ইউজ করবেন, এই যে বাটনগুলো যেমন যদি না আসে। টপ ফ্রন্ট ভিউ আর টপ ভিউ আসে না, ওইগুলো আসে না। হ্যাঁ বুঝতে পেরেছি, যদি স্পেস বার কাজ না করে এই বাটন প্রেস করলেই আসবে। কোন বাটন? এই যে আমার স্ক্রিন দেখেন, এই যে ওখানে ক্লিক করে কাজ করছি। ওকে ওকে, মিউট থাকি সবাই। তাহলে আমরা হোমওয়ার্কটা দেখি একটু। হোমওয়ার্কটা কি থাকবে? হোমওয়ার্কটা হচ্ছে আপনারা একটা উডেন টেবিল বানাবেন এবং উডেন টেবিলের পাশে একটা উডেন চেয়ার থাকবে। আমি দেখিয়ে দিচ্ছি ডেমো,
কিভাবে হবে পুরো বিষয়টা, আর কিভাবে আপনারা পুরো বিষয়টাকে প্রেজেন্ট করবেন। টেবিলের উপর আপনারা যদি কোনো বোতল টোতল দিতে চান সেটা আপনাদের পার্সোনাল ব্যাপার, আমি এটাকে আপাতত সাইডে রাখতেছি। এখানে আমি একটা কিউব নিলাম, আমি টি প্রেস করে এটার ম্যানিপুলেটর বক্সটাকে নিয়ে আসলাম, অ্যান্ড এখানে আমি এটাকে একটা উডের মতো একটা বিষয় শেপে নিয়ে আসবো। প্রথমে এটার হাইটটাকে আমি একটু চ্যাপ্টা করব, এরকম একটা বিষয়। দেন এটার ডেপথটাকে একটু কন্ট্রোল করে এটার ওয়েটটাকে আমি একটু বাড়িয়ে দিচ্ছি। অ্যাকচুয়ালি উইডটাকে সেমই রাখি, ডেপথটাকেই বাড়াচ্ছি, অর্থাৎ লম্বালম্বি ভাবে এটা বাড়লো আর কি। এরকম ডেপথের মধ্যে আমি কিছু ইলিশ নিচ্ছি যাতে পরবর্তী সময় আমি এটাকে ম্যানিপুলেট করতে পারি আমার ইচ্ছা মতো। আমি এখানে উইথের এখানেও 2টা নিচ্ছি, জাস্ট হচ্ছে আমার ইচ্ছে মতো যাতে আমি এটাকে বিভিন্ন লুক দিতে পারি। তো এটা হচ্ছে আমার একটা কাঠের টুকরা, এই কাঠের টুকরাটাকে আমি ডুপ্লিকেট করব মাল্টিপল টাইম। তো আমি ডুপ্লিকেট করার জন্য আমার শর্টকাট হচ্ছে কন্ট্রোল ডি, কিবোর্ড থেকে ডুপ্লিকেট করার জন্য শর্টকাট হচ্ছে কন্ট্রোল ডি। তো আমি এটাকে সিলেক্ট করলাম, সিলেক্ট করে কন্ট্রোল ডি প্রেস করলে এটা দেখেন যে ডুপ্লিকেট হয়েছে, এবং এটাকে আমি মুভ করে এই যে সাইডে নিয়ে আসলাম। ওকে, তো আমি আবারও ডুপ্লিকেট করলাম, এই যে সাইডে নিয়ে আসলাম, আবারও ডুপ্লিকেট করলাম, সাইডে নিয়ে আসলাম। তো 4টা ইজ ইনাফ। আমি 4টাকে সিলেক্ট করলাম, আমি ফ্রন্ট ভিউতে যাচ্ছি, গিয়ে আমি এটাকে ফ্লোরের উপরে উঠাচ্ছি, এটাকে আমি সাইডে সরিয়ে ফেলতেছি। তো এটা হচ্ছে আমাদের টেবিল, টেবিলের হাইট উচ্চতাটা আমি এতটুকু রাখলাম। ওকে, দেন হচ্ছে এখন টেবিলের পায়া বানাতে হবে আমাদের। তো টেবিলের পায়া বানানোর জন্য আমি কিউব ব্যবহার করব, অ্যান্ড টি প্রেস করে কিউবের ম্যানিপুলেটর বক্সটাকে নিয়ে আসলাম। একটা বিষয় আমি বলতে ভুলে গেছি, ম্যানিপুলেটর বক্স কিন্তু একদম র অবজেক্টের মধ্যেই আপনি ব্যবহার করবেন। যেমন আমি এগুলাতে যে ডুপ্লিকেট করেছি যেগুলা, এগুলোর মধ্যে কিন্তু আপনি টি পাবেন না, এগুলোর মধ্যে কোনো ম্যানিপুলেটর বক্স পাবেন না। এইটার মধ্যেই যা কিছু করে তারপর আপনার এগুলাকে ডুপ্লিকেট করতে হবে। আর এইটা এখন আপনি চেঞ্জ করলে এগুলো আবার ওরকম চেঞ্জ হয়ে যাবে, বিষয়টা এরকম না। আবার এখান থেকে এটাকে যদি আপনি একবার এডিট করে ফেলেন, মনে করেন আপনি কিছু একটা করে ফেলেছেন এখান থেকে, তারপর আপনি এখান থেকে এসে যদি আবার এটাকে ম্যানিপুলেটর বক্স দিয়ে ম্যানিপুলেট করার চিন্তা ভাবনা করেন, তখন কিন্তু এটা নষ্ট হয়ে যাবে। অর্থাৎ ডিফল্ট ভাবে যে শেপটা থাকবে সেই শেপটা নিয়ে আপনার ম্যানিপুলেটর বক্সটাকে ব্যবহার করতে হবে। তো আমি এখান থেকে এটাকে হাইট দিচ্ছি খুবই সামান্যভাবে। অ্যাকচুয়ালি আমি এটা হাইট ডেপথ এগুলো দিয়ে কিছু করবো না, জাস্ট আমি এখানে কিছু হাইটের এজ দিয়ে দিচ্ছি, লেটস সে 8টা। তারপর আমি এটাকে আমাদের স্কেল টুল দিয়ে স্কেল করে আমার মতো করে আমি এটাকে দিচ্ছি। তো আমি টপ ভিউতে আসলাম, এখন টেবিলের নিচের পায়াটা তো আমি দেখতে পারতেছি না, তো এটা দেখার জন্য আমাদের এখানে একটা অপশন আছে এক্সরে মোড। এক্সরে মোডটা আমাদের অন করতে হবে, যে এটা হচ্ছে এক্সরে বাটন, প্রেস করলে আমরা দেখবো নিচে কি করতেছে। তো এটাকে আমি এই কর্নারটাতে বসাচ্ছি, অ্যান্ড এটাকে আরেকটু আই থিঙ্ক মোটা করে দিতে হবে, টেবিল অনুযায়ী পায়ার যে প্রপোর্শনটা, আই থিঙ্ক এরকম হলে চলবে। ফ্রন্ট ভিউতে আসতেছি, এটাকে উপরে উঠাবো, আই থিঙ্ক এটাকে আমরা আরেকটু খাটো করতে পারি, আর টোটাল টেবিলটাকে এটার সাথে কানেক্ট করে দিতে পারি। আমরা যদি দেখি আমাদের টেবিলের একটা পায়া হয়েছে, আই থিঙ্ক বেশি মোটা হয়েছে, এটাকে আমরা আরেকটু চিকন করি সামান্য, আই থিঙ্ক দিস ইজ ফাইন। তারপর আমরা আবার টপ ভিউতে যাই, ডুপ্লিকেট করব, কন্ট্রোল ডি, ডুপ্লিকেট করে এই পাশে আরেকটা পায়া নিয়ে আসলাম। ওকে, 2টা পায়া হয়ে গেছে। এখন 2টা পায়াকে সিলেক্ট করে টপ ভিউতে এসে আবারও কন্ট্রোল ডি দিয়ে ডুপ্লিকেট করে আরো 2টা পায়া এই পাশে দিয়ে দিলাম। তাহলে আমাদের টেবিলে 4টা পায়া কিন্তু সুন্দরভাবে হয়ে গেল। এখন টেবিলটা খুবই সাদামাটা, খুবই সিম্পল একটা টেবিল। এটাতে আমরা কিছু একটু এডিট করে, যেমন আমি যখন ছোটবেলা স্কুলে পড়তাম, বেঞ্চগুলো কাঠের বেঞ্চ থাকলেও অনেক ধরনের বিষয় থাকতো, যেমন কিছু কিছু জায়গায় এরকম ধরনের একটু আঁকাবাঁকা থাকতো, একটু উঁচু নিচু থাকতো। এগুলো হচ্ছে ন্যাচারাল বিষয়। হ্যাঁ, এই বিষয়গুলো যখন আপনি আপনার অবজেক্টের মধ্যে নিয়ে আসবেন, তখন পুরো বিষয়টা প্রপোর্শনালি একটা ন্যাচারাল ফিল দিবে।
তো আমি ওইটাই আনার চেষ্টা করতেছি। এখান থেকে এটাকে একটু এভাবে উঠিয়ে দিলাম, এই যে এরকম একটা ফিল আসলো। দেখেন এখন এই অংশটা দেখে কিন্তু একটা রিয়েলিজমের একটা ছোঁয়া আসতেছে। এটা একটু স্ট্যাটিক স্ট্যাটিক মনে হচ্ছিল, এখন এটা দেখে একটু অন্যরকম লাগতেছে। আবার এরকম আরো কিছু এডিট আমরা করি মাল্টিপল কিছু বিষয়ে। দেখতে হবে যে সবকিছু যেন একরকম না হয়, রিপিটিটিভ যাতে না হয়। কমাচ্ছি, এদিক দিয়ে এটাকে এদিক দিয়ে দিয়ে দিচ্ছি, এটাকে একটু ভেতরের দিকে দিলাম। মানে যে কাট কাটছে সে হচ্ছে যত্ন সহকারে কাটে নাই আর কি। দেখেন এখন কিন্তু বাঙালি বাঙালি একটা ফিল চলে আসছে অলমোস্ট। ওকে, তো হচ্ছে টেবিলের উপরের অংশ। পায়ের অংশতেও চাইলে আপনি কিছু করতে পারেন, তবে এটা আননেসেসারি যদি হয়, তাহলে আপনার যদি মনে হয় যে দরকার নাই, তাহলে আপনি অ্যাভয়েড করতে পারেন। কিছু কিছু বিষয় এরকম থাকে আর কি। তো জাস্ট ওই রিয়ালিজমটা দেওয়ার জন্য আপনি কিছু এডিটস করতে পারেন। বুঝতে পেরেছি? সবাই কি বুঝতেছি? ইয়েস স্যার। ভিডিও বোঝা যাচ্ছে? Good. বুঝলেই হবে। এই দেখেন আমরা কিন্তু একটা টেবিল বানিয়ে ফেললাম। এখানে আমি একটা ফ্লোর দিতে পারি। জিনিস থাকে স্যার, জি জি, টেবিলের একদম ঠিক এটার নিচে আর একটা খালি করে দেওয়া একটা কাঠ থাকে তো। হ্যাঁ, যাতে এগুলা কানেক্টেড থাকে। হ্যাঁ, অবশ্যই আপনি দিতে পারেন, সেটা দিতে পারেন, কোনো আপত্তি নাই। আমি আপাতত দিলাম না আর কি। তো এখানে এই যে ফ্লোরটা যাতে আমাদের অবজেক্টের সাথে কানেক্টেড থাকে, এটা খেয়াল রাখতে হবে। দেন আপনি এখানে একটা চেয়ার বানাবেন, ঠিক যেমনি আমি হচ্ছে টেবিল বানালাম, একটা চেয়ার বানাবেন। একটা চেয়ার হলেই হবে, মাল্টিপল চেয়ারের দরকার নেই। একটা চেয়ার বানাবেন, টেবিলের উপর আপনি আপনার যে কোনো কিছু এনে রাখতে পারেন। যেমন এই বোতলটা আমি যদি রাখি, অবশ্যই প্রপোর্শনালি ঠিক থাকতে হবে। যেমন টেবিলের চেয়ে বোতলের সাইজ বেশি বড় হয়ে যাচ্ছে, এরকম হলে হবে না। বোতলটা তখন অবশ্যই আপনার টেবিলের প্রপোর্শন অনুযায়ী ঠিক করতে হবে। এই যে এটাকে আমি একটু ডুপ্লিকেট করে দিলাম, এটাকে রোটেট করে সাইডে দিয়ে দিলাম। এরকম একটা মানে একটা বেসিক্যালি একটা কম্পোজিশন করবেন আর কি। পুরো বিষয়টাকে আরো সুন্দরভাবে প্রেজেন্ট করার জন্য আপনারা এখানে কন্টাক্ট শ্যাডো অন করতে পারেন। কন্টাক্ট শ্যাডো অন করার জন্য এই যে এখান থেকে এই বাটনটাকে প্রেস করবেন, তাহলে দেখবেন যেখানে যেখানে কন্টাক্ট হয়েছে ওইখানে একটু ডার্ক একটা শ্যাডো তৈরি হবে, যেটা দেখতে আর একটু রিয়াল রিয়াল মনে হবে। আর চাইলে গ্রিডটাকে অফ করে প্রেজেন্ট করতে পারেন, তাহলে পুরো বিষয়টা আরো সুন্দর হবে। আপনারা চাইলে ব্যাকগ্রাউন্ডের কালার চেঞ্জ করতে পারেন। ব্যাকগ্রাউন্ডের কালার চেঞ্জ করার জন্য আমাদের মোড আছে অল্টার বি। অল্টার বি প্রেস করলে আপনি
ব্যাকগ্রাউন্ডে বিভিন্ন কালারের সুইচ হবে। তো এই ধরনের বিষয়ে ডার্ক ব্যাকগ্রাউন্ড রেখে যদি আপনি এটাকে প্রেজেন্ট করেন, সুন্দরভাবে পুরো বিষয়টাকে ফুটে উঠবে। আর সবার জন্য ম্যান্ডেটরি, যখন হোমওয়ার্ক দিবেন অবশ্যই হোমওয়ার্কের দুই ধরনের ইমেজ আমাকে পোস্ট করতে হবে। প্রথম হচ্ছে এরকম একটা প্রিভিউ, তো আপনি এটা লুক লুক ডেভেলপমেন্ট করার জন্য যেটা দিয়েছেন এটা আপনি দিলেন, ওকে। দেন এই ওয়্যার ফ্রেমটা অন করে একটা পিক দিবেন, যাতে আমি টপোলজি দেখতে পাই আপনি হাই পলি করেছেন নাকি লো পলি করেছেন। এই যে এই বাটনটা অন রাখতে হবে। অনেকে হচ্ছে ভুল করে এই বাটনটা অন করেন। এটা হচ্ছে ওয়্যার ফ্রেম, শুধু ওয়্যার ফ্রেম মোড, এটা হচ্ছে ওয়্যার ফ্রেম উইথ শেডেড। যখন আপনি এটা অন করবেন, মডেলের বডিও থাকবে, বডির মধ্যে যে এজগুলো সেগুলোও দেখাবে। কিন্তু যখন আপনি এইটা দিবেন, বডির ফেসগুলো গায়েব হয়ে যাবে, শুধু এজগুলো দেখাবে। এইটা আমার দরকার নেই, আমার দরকার হচ্ছে এইটা এইটা আর এটা অফ করার থাকলে এই যে এইটা ভার্সন, যেটা এই দুইটা ভার্সন আমার লাগবে। আপনারা চাইলে ক্লোজ শট নিতে পারেন, এরকম মানে আপনি যে ডিটেইল কাজগুলা করবেন সেগুলার একটা সুন্দর ভিজুয়ালাইজেশন আপনি ওখানে প্রদর্শন করতে পারবেন মাল্টিপল স্ক্রিনশট দিয়ে। বেসিক্যালি আমার হোমওয়ার্ক লাগবে হচ্ছে একটা টেবিল থাকতে হবে, টেবিলের পাশে একটা চেয়ার থাকতে হবে। টেবিলের উপরে যদি আপনি কিছু দেন সেটা আপনার পার্সোনাল ব্যাপার, তবে টেবিল আর চেয়ার একদম লো পলিতে সুন্দরভাবে এরকম হওয়া চাই। ওকে, বুঝাতে পারছি সবাইকে? জি স্যার। পারা যাবে? ইয়েস স্যার। স্যার ব্যাকগ্রাউন্ডের সবাই বিষয়টা clear? আরেকবার দেখাই দেন। জি ব্যাকগ্রাউন্ডের বিষয়টা যে আরেকবার দেখাই দেন, কিভাবে রিমুভ করলেন? জি, ব্যাকগ্রাউন্ডের বিষয়টা হচ্ছে অল্টার বি, কিবোর্ড থেকে অল্টার বি প্রেস করলে 3টা কালারে এটা হচ্ছে শাফল হবে, এই যে অল্টার বি। আর আপনি যদি আপনার মতো কাস্টম কালার দিতে চান, তাহলে আপনার যেতে হবে উইন্ডোজ, দেন হচ্ছে সেটিং এন্ড প্রিফারেন্স, কালার সেটিংস। কালার সেটিংসে আসলে এখানে 3D ভিউজ জেনারেলে আসলে এই যে ব্যাকগ্রাউন্ড, এখান থেকে আপনি যে কোনো কালার দিতে পারবেন, এই যে ওকে, সব অপশনই আছে। এই অবজেক্টগুলোকে কালার করার কি অপশন? অবজেক্টগুলোকে কালার করতে পারবেন না, সেগুলো আলাদা অপশন। আচ্ছা, অবজেক্টগুলো যেভাবে আছে এভাবেই থাকবে। অবজেক্টের যে এজগুলো আপনাদের ক্ষেত্রে এগুলো ব্লু এজ থাকবে, আপনারা চাইলে আমার মধ্যে এরকম ব্ল্যাক এজ করতে পারবেন। এটা করার জন্য আপনারা ওই যে এখানে উইন্ডোজ, সেটিং প্রেফারেন্স, কালার সেটিংস, এখানে আসবেন। আসার পর এখান থেকে আই থিংক ইনঅ্যাক্টিভের মধ্যে অবজেক্ট হচ্ছে কোনটা ছিল দেখতে হবে। মডেলিং, গ্রিড অ্যাক্সিস, অ্যাক্টিভ কম্পোনেন্টস, অবজেক্টস। এখানে কোন একটা ভুলে গেছি এখন। অবজেক্ট কম্পোনেন্টস, এই যে এইটা পলিগন সারফেসেস, এটার কালারটা আপনি চেঞ্জ করে নিতে পারেন আমার মতো। তো আমার চোখে ব্ল্যাকটা হচ্ছে ভালো লাগে, এর জন্য আমি ব্ল্যাকটা দিয়ে রাখছি আর কি, এই আর কি। তারপর আপনি চাইলে গ্রিডের কালার চেঞ্জ করতে পারবেন। এখানে এই যে গ্রিডটা অন করলে গ্রিডের মাঝখানে যে 2টা লাইন, ওই 2টা লাইনকে আপনি চেঞ্জ করে দিতে পারেন। যেমন এই যে এখানে এই যে এগুলাকে যে কোনো একটা কালার দিয়ে দিতে পারেন। তো সব ধরনের অপশনই অ্যাভেলেবল আছে, এই আর কি। তো অবশ্যই যেভাবে আমি হোমওয়ার্ক দিতে বললাম ওইভাবে দিবেন, এবং অবশ্যই আমার যাতে ওয়্যারফ্রেম ভিউ থাকে আর এরকম ওয়্যারফ্রেম ছাড়া ভিউ থাকে, দুইটাই আমি দেখব। আজকের ক্লাসটা সবাই ক্লিয়ার? জি ক্লিয়ার। এখন স্যার আমাকে গ্রুপে অ্যাড করার যাবে না, এখন আপনি করতে পারবেন না? গ্রুপে অ্যাড করার জন্য আমি একটা ফাঙ্কি বিষয় দেখতেছি এখানে। যারা হচ্ছে পার্টিসিপেন্ট আছে, যারা রিকোয়েস্ট দিচ্ছে,
যেটা আই থিঙ্ক কার সাথে যেন হলো, আমার সাথে চ্যাট বক্সে কথা হলো, ওর ওনাকে আমি ফ্রেন্ড রিকোয়েস্ট দিতে বলছি, তারপর হচ্ছে পুরা বিষয়টা হয়েছে। আচ্ছা, আজকেও আপনারা ক্লাস লিংক দেওয়ার জন্য গ্রুপে পোস্ট করছেন? আমি বুঝলাম না আসলে আপনারা, মানে যেমন ফারহিন মাহবুব, আপনি কি আছেন ক্লাসে? সুলতানা জাকিয়া, আপনি আছেন? ইয়েস স্যার। ম্যাম, আপনি কি আজকে প্রথম ক্লাস করতেছেন? জি স্যার, 2 দিন মানে আমার মেয়ে করে ক্লাস স্যার, কিন্তু আমার মেয়ে শিক্ষা সফর একটু আউটডোর গেছিল, মানে সিটির বাইরে, যার কারণে স্যার উপস্থিত থাকতে পারে নাই স্যার, সরি। আচ্ছা, আমি সবাইকে আজকে আবারও বলে দিচ্ছি, আপনাদের ক্লাস সবসময় একটা লিংকে হবে, যেটা আপনাদের প্রথম ক্লাস হয়েছে যে লিংকে। এটা কখনো চেঞ্জ হবে না। যদি চেঞ্জ হয়, বাই এনি চান্স যদি চেঞ্জ হয়, তাহলে আপনাদের গ্রুপে জানিয়ে দেওয়া হবে। ওকে ওকে, স্যার, খুবই ভালো। হ্যাঁ ঠিক আছে। তো যেটা বলতেছিলাম, আমাকে হচ্ছে একটা ফ্রেন্ড রিকোয়েস্ট দিন, তাহলে আমি মেম্বার রিকোয়েস্টটা এখানে দেখতে পারি। অন্যথায় আমার এখানে দেখেনি যে এখনো নো পেন্ডিং মেম্বার্স দেখাচ্ছে। তো আমি কার সাথে যেন আমি কথা বললাম যখন আমার ফ্রেন্ড রিকোয়েস্ট দিল, মেবি আকাশ সাহেব মনে হয়, না কে যেন। আমার হয়েছিল। হ্যাঁ, তো যখন শাওন সাহেব যখন ফ্রেন্ড রিকোয়েস্ট দেওয়া হলো, তখন হচ্ছে আমি এখানে ইগুলো দেখতে পারতেছিলাম। তো এটা মেবি কোনো সেটিং করা আছে গ্রুপের, যারা গ্রুপ ক্রিয়েট করেছে হয়তো এটা কোনো মিস্টেক করে ফেলেছে। তো একটা ফ্রেন্ড রিকোয়েস্ট আমাকে দিয়ে দিন, আমি তাহলে আপনাকে এখানে অ্যাড করে ফেলতে পারবো। আমি তো ওকে, আপনার আইডি জানি না স্যার, নামও জানি না। আমার নাম হচ্ছে বুরহানুল ইসলাম সজীব। আমার আইডি অলরেডি অনেকবার দেওয়া হয়েছে যদিও। আচ্ছা, আমি আবার দিচ্ছি। কাইন্ডলি কেউ ক্লাস মিস করবেন না। ক্লাস মিস করলে এই যে প্রবলেমগুলো হয়। শেষ ক্লাস, না, আমরা তো অ্যাডমিশন নিচ্ছি দেরিতে। এডমিশন দেরি করে নিছেন না? আমাদের ওই যে সেমিনারে বলছিল ক্লাস সামনের মাসের 10 তারিখে, আবার বললো যে ক্লাস স্টার্ট হয়েছে। মিস আন্ডারস্ট্যান্ড। আচ্ছা, চ্যাট বক্সে দিয়ে দিছি, দেখেন। হাসিবুর রহমান সাহেব কিছু বলবেন? জি স্যার, আমি রিকোয়েস্ট দিছি। ওকে, ঠিক আছে, দেখতেছি আমি। স্যার, আমি হাসিবুর একটু রহমান সাহেব, ক্লাসে আপনি আপনার প্রশ্ন করুন। স্যার, আমি ক্লাসে একটু লেটে আসছি স্যার, আমি অ্যাটেন্ডেন্সটা দিতে পারিনি স্যার। আচ্ছা, আমি দেখতেছি। লেটে কেন আসছেন? স্যার, আমার অফিসে একটা মিটিং ছিল, তো ওটা শেষ করতে করতে দেরি হয়ে গেছে। আচ্ছা, ঠিক আছে মাসুদ সাহেব, আমি আপনাকে অ্যাড করে দিছি গ্রুপেও। হ্যাঁ, জি স্যার, থ্যাংক ইউ। হাসিবুর সাহেব, আপনি হোমওয়ার্ক দিছেন? স্যার, গত ক্লাসের হোমওয়ার্ক তো দিয়েছে স্যার, আজকে যে মানে হোমওয়ার্ক দিয়েছেন। ফ্রস্টির হোমওয়ার্ক তো দিছেন নাকি? জি স্যার, ওইটা দিয়েছে। আচ্ছা, ওকে, তাহলে আজকে এই পর্যন্ত। ইনশাল্লাহ নেক্সট ক্লাসে কথা হবে। কেউ কিছু বলবেন? কে কে যেন ডাকলেন মনে হলো। আজকে কি রেকর্ডটা পাওয়া যাবে একটু রাতে? হ্যাঁ, রেকর্ড অবশ্যই পাবেন, রেকর্ড অবশ্যই পাবেন। উম্মে সাউদা লোটাস ম্যাম, জি বলেন। স্যার, মানে হচ্ছে একদম জুম করে কিভাবে মডেলের কাছে যাব, ওইটা একটু যদি আরেকবার বলতেন আমার খুব ভালো হতো। আমি কিবোর্ড থেকে এফ প্রেস করতে হবে, সিলেক্ট করে কিবোর্ড থেকে এফ প্রেস করলে মডেলের কাছে চলে যাবেন আপনি। একদম জুম করে কাছাকাছি। এই যে দেখেন, আমি দেখাচ্ছি আমার স্ক্রিনে, আপনি দেখেন, আমি স্ক্রিন শেয়ার করলাম। স্ক্রিন দেখা যাচ্ছে না আমার? জি স্যার। মনে করেন আমি এই যে বোতলটার একদম কাছাকাছি যাব, তো সিলেক্ট করার পর কিবোর্ড থেকে এফ প্রেস করব, এই যে একদম কাছাকাছি চলে আসছে। আচ্ছা স্যার। ওকে, জি স্যার, থ্যাংক ইউ। ওয়েলকাম। ওকে, তাহলে নেক্সট ক্লাসে কথা হবে সবার সাথে। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম স্যার।